আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে কারো কারো কাছে কথিত বিজয় দিবস। আমি এটাকে মনে করি যে আমরা পাকিস্তানের দীর্ঘদিনের দুঃশাসন থেকে ভারতের কাছে আজকের এই দিনে বন্দী হয়েছিলাম। তো বিজয় দিবস যেটাকে বলা হচ্ছে, এটাকে আমি একেবারেই বিজয় দিবস মনে করি না। যাই হোক, আমি 16 ডিসেম্বর বলে তারপরে আলোচনা শুরু করি। আমাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে, 16 ডিসেম্বর, বিজয় দিবস, ভারত পাকিস্তানের যুদ্ধ নাকি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন অতিথি আমার সাথে আজকে আছেন। রিটা রহমান, কর্নেল এম এ হক এবং মোহাম্মদ এম এ মালেক। আপনারা সবাইকে চেনেন, যে কারণে আমি সবার আলাদা আলাদা পরিচয় দিচ্ছি না। আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। প্রথমেই আমরা মালেক ভাইয়ের কাছে যাব। আর মালেক ভাই কিছুক্ষণ আগেই ওনাদের লন্ডনের স্মৃতিসৌধ থেকে এসেছেন। যতটুকু মালিক ভাইয়ের সাথে আজকে সারাদিনই কথা হয়েছে, মালিক ভাই সেখানে গিয়েছিল। তো যথারীতি আওয়ামী লীগ এই একই জায়গাতে যায় ফুল দিতে, কিন্তু আজকে মালিক ভাই যেটা বলছিলেন যে বিএনপি গিয়েছে কিন্তু আওয়ামী লীগ সেখানে যায়নি। তো মালিক ভাই, লন্ডনে কিরকম অনুষ্ঠিত হলো আজকের 16 ডিসেম্বর, সেটা থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইলিয়াস ভাইকে, একজন ন্যাশনালিস্ট, একজন সাবেক সেনাবাহিনীর কর্নেল, আমাদের অত্যন্ত প্রিয় হক ভাই। আর আমার আরেকজন, আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের প্রিয় বোন রীতা আপা। আজকের এই বিজয়ের মাস অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য একটা গর্বের মাস। সেই মাসে আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন, মারা সংগ্রাম হারিয়েছিলেন। তার বিনিময়ে আমরা অর্জিত স্বাধীনতা এবং বিজয়। সেই বিজয়ের মাসে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা এই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আপনি লন্ডনে আমরা কেমন কাটালাম? লন্ডনে প্রতি বছরেই আমরা বিজয়ের মাসে আমরা শহীদ মিনারে 12টা 1 মিনিটে আমরা শ্রদ্ধা জানাইতে যাই। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, অনেক সময় এমবেসির প্রতিনিধিরা থাকেন, কমিউনিটির অনেক নেতৃবৃন্দ থাকেন, সাংবাদিকরা থাকেন। এটা 26শে মার্চেও হয়, 21শে ফেব্রুয়ারিতে হয়। কিন্তু আজকে অত্যন্ত অবাক হলাম। আজকে শত শত বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন, কিন্তু ভেরি আনফর্চুনেট, আজকে আওয়ামী লীগের কোন সংগঠন, তাদের অঙ্গ সংগঠন সহ কেউ আজকে আসেনি। এবং শহীদ মিনার কমিটি উপস্থিত ছিল না, কোন সাংবাদিক সেখানে উপস্থিত ছিল না। তো আমি মনে করি যে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাট এটার মূল কারণটা হচ্ছে যে আজকে, কারণ গত বছর আপনার 16ই ডিসেম্বরে আমরা দেখলাম যে ভারতের পতাকার স্পেশাল শাড়ি তৈরি করেছেন শেখ হাসিনা, এবং উনি সেই পতাকা শাড়ি পরে ভারতের উনি জাতিকে অ্যাড্রেস করলেন যে যারা ভারতের সেনাবাহিনী সহ যারা সেই দিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সহযোগিতা করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। অথচ বাংলাদেশের লক্ষ মানুষ জীবন দিল, মারা সংগ্রাম হারালো, বুন্ডা সংগ্রাম হারালো, তাদের ব্যাপারে একটা বারের জন্য উনি সেই শ্রদ্ধা জানাননি। তো আজকে আমার মনে হলো, এবং ভারত লাস্ট ইয়ারও বলেছে বা বিভিন্ন সময় তারা বলেছেন যে এই যুদ্ধ পাকিস্তান এবং ভারতের যুদ্ধ, এটা মুক্তিযুদ্ধের প্রতি তাদের একবারে অশ্রদ্ধা। আজকে মনে হচ্ছিল যে আজকে আমরা ভারতের একটা
অঙ্গরাজ্য বাংলাদেশ, যে কারণে আজকে আমরা শুনেছিলাম যে সিকিম ভারতের একটা সাথে মার্চ করেছে দুর্গজি, এবং এটা ভারতের একটা অঙ্গরাজ্য, এবং হায়দ্রাবাদও আলাদা একটা রাষ্ট্র ছিল, আজকে সেটাও একটা শহরে পরিণত হয়েছে। আজকে কেমন যেন আমার মনে হলো যে আমাদের সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার আমরা তো বাংলাদেশে তো হারিয়েছি। বাংলাদেশের মাফিয়া প্রধান হাসিনা, একজন মহিলা তো মায়ের জাত, কিন্তু হাসিনাকে বাংলাদেশের কোর্ট বলেছিল রং হেডেড। এই যে মুনাফিক হাসিনা, মাফিয়া, যেভাবে ভেরি ডেঞ্জার ফর দি কান্ট্রি, ফর দি নেশন। আজকে যেভাবে আমরা দেখছি যে ডিবি পুলিশ, কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা এবং উচ্চবিলাসী কিছু সংখ্যক, এবং স্পেশালি ডিজিএফআই, এনএসআই অনেক লোকজন, যেভাবে তারা এই মাফিয়া রানী হাসিনাকে ঘিরে রেখেছে। প্রত্যেকের মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে ধরে হত্যা করছে, গুম করছে, আয়নাঘর তৈরি করছে, এবং ভারতের সরাসরি সহযোগিতা করে আমাদের দেশের, যে একদিক দিয়ে তারা অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করছে, আবার অন্যদিক দিয়ে তারা আমাদের দেশের অর্থ সম্পদ ভারতীয়রা লুট করে ভারতে নিয়ে যাচ্ছে। অথচ প্রায় 25 লক্ষ ভারতীয়, আমি বলবো যে দে আর ভেরি ইলিগেলি বাংলাদেশে এন্টার করে তারা আজকে সেকেন্ড লার্জ রেমিটেন্স ফরেন ভারত, বাংলাদেশ থেকে তারা নিচ্ছে। আজকে লন্ডনে এটাতে আমি অবাক হলাম যে তারা এখন এই স্বাধীনতা তারা ভারতের হাতে তুলে দিয়েছে। আজকে তারা না আসায় আমি সত্যিকার অর্থে আমি অত্যন্ত দুঃখিত যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের বিজয়, আজকে এটা ভারতের বিজয়। আমার দেশের অবৈধ ফরেন মিনিস্টার বলে যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, আমাদের স্বাধীনতা ভারতের স্বাধীনতা। আজকে তারা যেভাবে আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করেছে, এই যে ভারতের কাছে যে বলল যে তারা ক্ষমতায় থাকতে চায়, হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, এই নির্বাচনে ডামি নির্বাচন, এই নির্বাচনে ডামি প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগের ভিতরেই প্রতিদ্বন্দ্বী, আমাদের দুই একজন সেই বহিষ্কৃত দুই একজন নেতাও। মালিক ভাই, নির্বাচনের আলাপটাতে একটু পরে আসি। এই কথাটা বলবো যে আজকে আমাদের হক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো, বা রিতা রহমানের কাছ থেকে জানতে চাইবো যে হোয়াই এই যুদ্ধ। আমরা দেখলাম যে এই যুদ্ধ শুরুতেই, যে যুদ্ধের আগেও, যেটা ওই যে আওয়ামী লীগের নেতারা আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলেন, এবং তখন থেকেই আমার মনে হচ্ছিল যে ভারতের শেখ মুজিবুর রহমানকে তারা সেইখানে বিভিন্নভাবে তারা কানমন্ত্র দিয়েছে দেশ ভাঙ্গার জন্য, এবং সত্যিকার অর্থে তারা সাকসেসফুল হয়েছে ইন্ডিয়ানরা। এবং সেইখানে সেইদিন সেই কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। আজকে আবার এই ভারতীয়রাই কিন্তু বিশ্বাস করে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা ছিনে নিয়ে গেছে। এবং আমাদের ফরেন মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রীকে যখন মুখ্যমন্ত্রী বলে, আমার খুবই কষ্ট লাগে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মুক্তিযোদ্ধা, আমাদের নেত্রীও মুক্তিযোদ্ধা, আমাদের সেই নেত্রীকেও তারা জেলের ভিতরে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। এবং সেই শেখ মুজিবুর রহমান তো ৭২,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন। আজকে তার কন্যা বাংলাদেশের কে একটা জেলে পরিণত করেছে। আজকে প্রায় ৫ থেকে ১০,০০০ তারা মানুষকে তারা গুম করেছে। আজকে আমার শোনা যায় আমার এটা? হ্যালো মালিক ভাই, আমরা শুনছি, আপনার ভিডিও দেখা যাচ্ছে না, বাট ওই আমি আছি। আচ্ছা, ওকে, কর্নেল
মোহাম্মদ আব্দুল হক, আপনার কাছে যাই। আপনার কাছে প্রশ্ন করছিলেন মালিক ভাই, যে প্রশ্ন আমার তার সাথে কিছু প্রশ্ন জি। আমার আছে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে আপনি সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, এবং আপনার সাথে নিশ্চয়ই সেনাবাহিনীর আরো অনেক অফিসার যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সাথেও আপনার একসাথে কাজ করার সুযোগ হয়েছে। আমার খুব সুনির্দিষ্ট প্রশ্ন, যে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা বলে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের কোনো নেতা, কেন্দ্রীয় কোনো নেতাই বাংলাদেশে ছিল না, ইনক্লুডিং শেখ মুজিব কিংবা যাদেরকে চার নেতা বলা হয়, সবাই ভারতে গিয়েছিল। সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, সেই সেনাবাহিনীর অফিসাররা 16ই ডিসেম্বরের ওই অনুষ্ঠানে কেন থাকতে পারেনি? অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস হুসাইন। আপনি সবসময় অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সময় উপযোগী অনুষ্ঠানগুলো করে থাকেন, যেটা বাংলাদেশ এবং এ দেশের বৃহৎ এক জনগোষ্ঠী, যা 95%-এর ঊর্ধ্বে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনি সবসময় অনুষ্ঠান করে থাকেন। আপনি একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব, সেই জন্য আপনাকে আমি সেলিউট জানাই, আমি সম্মান জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে বাংলাদেশের মিডিয়া জগতের যে সবচেয়ে নিকৃষ্ট মানের যে মানুষগুলো, যারা দালাল শব্দের উঁচুতে কোনো শব্দ আমি তাদের ব্যাপারে ব্যবহার করতে পারি না, অধিকাংশই তারা নিজেরা বিক্রি হয়ে গেছে। সে সময় আপনি বিদেশে বসেও সত্যিকার সত্যের পক্ষে আপনি কাজ করে যাচ্ছেন। এজন্য আমি আপনার কাছে এদেশের একজন নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই বিজয় দিবসের এই অনুষ্ঠানে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বেশি দূরে না গিয়ে শুরু করে দিচ্ছি। সেটা হলো, আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 8 মাস 13 দিন যুদ্ধ করেছি, কোনো ডাইরেক্টিভ ছিল না কারোই এই যুদ্ধের ব্যাপারে। 25শে মার্চ রাতে, গভীর রাতে, বিনা প্ররোচনায় হানাদার বাহিনী আক্রমণ করেছে। এর আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অপেক্ষা করছিলেন যে তাকে নিখিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হবে, ক্ষমতা হস্তান্তর করবে। এই অপেক্ষায় তিনি অপেক্ষমান ছিলেন। তাজউদ্দিন আহমেদ নিজে সেখানে গিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নিতে চেয়েছিলেন। এটা আমার কথা নয়, তাজউদ্দিন আহমেদের সন্তান শারমিন যে বইটি লিখেছেন সেখানে উল্লেখ আছে, আপনি দেখবেন যে আপনি স্বাধীনতার ইয়েতে স্বাক্ষর করেন, কিন্তু তিনি করেননি, কারণ এটা সঙ্গত ছিল। এটা কিন্তু আসলে আওয়ামী লীগ বুঝতে চায় না, আওয়ামী লীগের এই দৈন্যতার জন্য তারা বুঝতে চায় না। কেননা তিনি যথার্থভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এবং তার সেই অর্জনও ছিল, কেননা ল্যান্ডস্লাইড বিক্রি করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন এমএলএরা, এবং এটাই হওয়া স্বাভাবিক ছিল। একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি যথার্থই অপেক্ষা করছিলেন যে ইয়াহিয়া খান তার প্রতিশ্রুতি মোতাবেক তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিবেন। কিন্তু তিনি জানতেন না যে এর মধ্যেই ব্যাপকভাবে মিলিটারি বিল্ড আপ হয়েছে, এবং সবচেয়ে নিকৃষ্টতম ভূমিকায় অবতীর্ণ ছিল জুলফিকার আলী ভুট্টো, তার পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। তারাই ছিল ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রিয়তম দল তৎকালীন পাকিস্তানে, এবং তাদের প্ররোচনায় তারা কোনোভাবেই শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না, এটাই ছিল তাদের একমাত্র কথা। এবং তারা তখন পাকিস্তানে খুব জনপ্রিয় ছিল। ইয়াহিয়া খানের কিন্তু প্রথমত তার ইচ্ছা ছিল যে শেখ মুজিবের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। যাই হোক, সেই কথা পরে। তো এই সময় রাত্রে যখন আক্রমণ হলো, তখন একজনও পলিটিশিয়ান ছিল না বাংলাদেশে। তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াদৌড়ি করে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন, এবং এটা স্বাভাবিক কাণ্ড, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, যদিও আওয়ামী লীগ এটা বুঝতে চায় না। কেননা যখন গোলাগুলি শুরু হয়, বুলেটের মুখে সাহস নিয়ে দাঁড়ানোর মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যক হয়। সেই কম সংখ্যক লোকদের মধ্যে ছিলেন আমাদের তৎকালীন সেনাবাহিনীতে চাকরিরত, সামরিক বাহিনীতে চাকরিরত অফিসার এবং সৈনিকরা। সবাই পালিয়ে গেলেও জিয়াউর রহমান পালাননি, খালেদ মোশাররফ পালাননি, জেনারেল মঞ্জুর পালাননি, জেনারেল শওকত পালাননি, জেনারেল ওসমানী পালাননি, এরকম আমি অসংখ্য নাম বলতে পারবো। তারা কোনো ঘোষণা ছাড়াই নিজেরাই বলে ফেললেন উই রিভোল্ট, জেনারেল জিয়া বলেছেন। এবং এই রিভোল্ট কথাটা কিন্তু খুব সহজ ছিল না। এটা এই কথার সাথে যুক্ত হলো জীবন মরণের কথা।
যদি ব্যর্থ হয় সাথে সাথে ফায়ারিং স্কোয়াডে তাকে মরতে হবে, কেননা তিনি তো পাকিস্তানের সংবিধান ছুঁয়ে শপথ গ্রহণ করেছিলেন পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। কিন্তু জিয়া সবার আগে রিভল্ট করলেন। এদিক দিয়ে জিয়া, ওই দিক দিয়ে মেজর হাফিজ ছিলেন তখন লেফটেন্যান্ট হাফিজ, তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গল নিয়ে যশোরে বিদ্রোহ করলেন। ঠিক এইভাবে 5টি ব্যাটালিয়ন রিভল্ট করলো। এই স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। এই সময় কোনো পলিটিক্যাল ডাইরেক্টিভ ছিল না, ছিল না, ছিল না। যদি কেউ বলে সেটা মুখের জোরে বলে, সেটা তাদের অন্ধ ব্যক্তি আনুগত্যের কারণে বলে, ইতিহাস বিকৃতি করার জন্য বলে, ভারতের প্ররোচনায় বলে। আসলে সত্য তা নয়। সত্য হলো মিলিটারি পিপল, দে হ্যাভ রিভল্টেড, দে হ্যাভ অর্গানাইজড দ্য মিলিটারি ওয়ার। এবং কোন সরকার গঠন তো দূরের কথা, পলিটিক্যাল লিডাররা তখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই ছোট্ট করে আমি ভূমিকাটা না বললে উত্তরটা আমি দিতে পারবো না ইলিয়াস ভাই, আপনি ধৈর্যচ্যুত হবেন না, কেননা জনগণ এটা দেখবে, অসংখ্য জনগণ দেখবে যারা জানবে না এই ব্যাকগ্রাউন্ডটা। 4 এপ্রিল, আই মাইন্ড ইউ, 4 এপ্রিল 1971 সালে তৎকালীন মিলিটারি অফিসাররা সবাই একত্রিত, সিনিয়র অফিসাররা একত্রিত হলেন। সবাই যেতে পারেন নাই, কয়েকজন যেতে পারেন এই বিভিন্ন কারণে যুদ্ধরত ছিলেন। তারা তেলিয়াপাড়ায়, বর্ডারিং একটা এরিয়া, একটা তেলিয়াপাড়া টি গার্ডেন ছিল, বিশাল টি গার্ডেন। সেই টি গার্ডেনের ম্যানেজারের বাংলোতে জেনারেল ওসমানীর নেতৃত্বে সেখানে সিনিয়র অফিসাররা একত্রিত হন। সেখানে তারা সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে যেহেতু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা পাচ্ছি না, আমরা দেশকে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা অর্জন করতে হবে এবং এই হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা এই মুহূর্তে 10টি প্রস্তাব উত্থাপন করছি। এই 10টি প্রস্তাবের বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন কর্নেল ওসমানীকে। কেননা কর্নেল ওসমানী ছিলেন তখন রিটায়ার্ড হলেও, এবং তিনি তখন নির্বাচিত এমপিও ছিলেন। 2টা সাইড ছিল, একটা ছিল মিলিটারি সাইড, আরেকটা ছিল তিনি ছিলেন নির্বাচিত এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পলিটিশিয়ান। তো এই 2টা কারণে তখন অফিসাররা সম্মিলিতভাবে, সেখানে একজন আপনার মহকুমা প্রশাসক ছিল ব্রাহ্মণবাড়িয়ার, আমি এই মুহূর্তে তার নামটা ভুলে গিয়েছি, এবং আরো 2-1 সিভিল ব্রুকেটস ছিলেন। সেই অনুষ্ঠানে সকল অফিসাররা সম্মিলিতভাবে 10টা প্রস্তাব উত্থাপন করেন। অন্যতম ছিল যে আজকে থেকে আপনি স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনীর, বাংলাদেশ বাহিনীর কমান্ডার ইন চিফ অর্থাৎ সর্বাধিনায়ক, এটা আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে একটা সরকার গঠনের মাধ্যমে। যেহেতু পলিটিশিয়ানরা ভয়ে দিকবিদিক শূন্য, আপনি কলকাতায় ফিরে যান, কলকাতায় গিয়ে একটা অস্থায়ী সরকার, প্রবাসী সরকার গঠন করেন। প্রবাসী সরকার গঠন না করলে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে অ্যাকসেপ্টেবল হবে না সারা বিশ্বের কাছে। একটা সরকার গঠন করতে হবে। আমি একটা শব্দ এখানে নিজের থেকে বলছি না, যদি বাংলাদেশেররা, পৃথিবীর যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করুক, যদি আমার কথা মিথ্যা হয়, ভুল হয়, আমি চিরদিনের জন্য যতদিন বেঁচে আছি টকশো করবো না। I threw the challenge to anybody or any person in the world. তখন এই প্রস্তাবগুলোর অন্যতম প্রস্তাব কি ছিল? এক নম্বর ছিল কমান্ডার ইন চিফ। কেননা আওয়ামী লীগের মাথামোটা লোকগুলো বুঝে না, সেই সময়ে পাকিস্তানের সেনা প্রধানকে বলা হতো কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক। যদি না জানেন বই পড়ে দেখেন। 72 সালে এটা পরবর্তীতে চেঞ্জ হয়, কমান্ডার ইন শব্দটা কমান্ডার ইন চিফের জায়গায় তারা সেনা প্রধান করে পাকিস্তান, এবং সেই সাথে বাংলাদেশও করা হয় একই সময়। কিন্তু মাথা মোটা, অন্ধ, দলকানা, ব্যক্তিকানা লোকগুলো বুঝতে চায় না এই কথাগুলো। তো কমান্ডার ইন চিফ 1 নম্বরে হলেন কি? কমান্ডার ইন চিফ হলেন, সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন তখন জেনারেল আতাউল গনি। আমরা ওই জায়গার আলোচনাগুলোতে না যেতে পারবো না, বুঝছেন? এই যে কারণে আমরা মানে কেন ছিল না, আমরা এই জায়গাটা আজকে বুঝতে হবে। আওয়ামী লীগ তো স্বীকৃতি দেয় না যে উনি কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ বলে শেখ মুজিবকে। শেখ মুজিব কিভাবে কমান্ডার ইন চিফ হয়? তিনি তো জেলখানায় ছিলেন। জেলখানা থেকে কি কমান্ডার ইন চিফ করা হয়? তিনি কি যুদ্ধ করতে পারবেন? এই কথাটা তো ফয়সালা করতে হবে, নাইলে আপনি উত্তরটা দিব কেমনে? ঠিক আছে, ওকে। নাও কেন উসমানী ছিলেন না সেটার কথা হলো, আমি উসমানীর মুখ থেকেই কথাগুলো বলবো, এবং জেনারেল অরোরার কথা থেকে আমি যেটা লিখেছি সেটা আমি বলছি আমার বইয়ে। জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়েও, তার কাছে কেন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেনি? এটা কি প্রটোকল না অন্য কিছু? আমি যেটা লিখেছি সেটা জেনারেল ওসমানী ছিলেন আমাদের সর্বাধিনায়ক, এবং তার মর্যাদা ছিল ভারতীয় বাহিনীর প্রধান শেখ মানেকশার সমান, জেনারেল মানেকশার সমান পদমর্যাদা। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল অরোরা ছিলেন একজন আঞ্চলিক প্রধান, অর্থাৎ পূর্বাঞ্চলীয় প্রধান, পূর্ব ফ্রন্টের অধিনায়ক। যেমন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিও ছিলেন পাকিস্তানের, ইস্ট পাকিস্তানের প্রধান।
পূর্ব ফ্রন্টের মিত্র বাহিনী আর তাই অরোরার কমান্ডেই সেই হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওসমানী কেন সই করবেন? পাকিস্তানের পক্ষে কি তাদের সেনাপ্রধান সই করেছিল? আত্মসমর্পণ অনুষ্ঠান কি শেম মানেকশা ছিলেন? তাহলে ওসমানী কেন যাবেন? এখানে জ্যাকব বলেছেন, যেটা তার লেখা বইয়ে, দেয়ার ইজ এ লট অফ প্রোপাগান্ডা অ্যাবাউট ইট। The fact is, he was in Sylhet. He was in a helicopter that was shot by the Pakistan army. I had ordered everyone on the Bangladesh side to stay in Kolkata, but he rode the chopper, got shot, and could not attend the ceremony. It was not fault. It was not our fault. He should have been there. We wanted him there. Khandakar, Deputy Commander in Chief, A.K. Khandakar attended in his absence. এটা ছিল অরোরার কথা, কিন্তু অরোরার কথাটা পুরোটা সত্যনিষ্ঠ নয়। কেন? তখন তো তিনি সেখানে ছিলেন না, সরি, জ্যাকব তো সেখানে ছিলেন না। জ্যাকবের কথা সত্যনিষ্ঠ নয়। এই প্রসঙ্গে ওসমানীর কথাটা আমরা শুনি, তিনি কি বলেছেন। তিনি বলছেন ঘটনাটা এরকম যে, দেখুন, আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, কিন্তু দুঃখ হলো স্বাধীন জাতি হিসেবে আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ সম্পর্কে কোনো চেতনা এখনো জন্ম হয়নি। আমাকে নিয়ে রিউমার ছড়ানোর সুযোগটা কোথায়? কোনো সুযোগ নেই। তার অনেক কারণ রয়েছে। নাম্বার 1, পাকিস্তানি সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করবে আমি তা জানতাম না। আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর তাদের সমর্পণের প্রস্তাব এসেছে। নাম্বার 2, ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টির পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশা। মানে কিছু লাস্টের অংশের কথা বলছেন, যে কয়েকদিন যুদ্ধ, 4 দিন 5 দিন 6 দিন যুদ্ধ হচ্ছে, সেটার কথা বলছেন। সত্যি কথা হচ্ছে, আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মিত বাহিনীর সেনাপ্রধানও নই। আন্তর্জাতিক রীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশ তখনও জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ ছিল না। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশা প্রেজেন্ট করবেন যে লেফটেন্যান্ট জেনারেল অরোরা। জেনারেল মানেকশা গেলে তার সঙ্গে যাওয়ার প্রশ্ন উঠত। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশার সমান, সেখানে তার অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফর সঙ্গী হতে আমি পারি না। এটা দেমাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধের বড়ই অভাব। ঢাকায় ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয়, জেনারেল মানেকশার পক্ষে জেনারেল অরোরার কমান্ডে ছিল। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করবে যৌথ বাহিনীর কমান্ডের ভারতীয় বাহিনীর কাছে। আমি সেখানে ঢাকায় যাব কি জেনারেল অরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য? হাউ ক্যান আই? আত্মসমর্পণ দলিলের স্বাক্ষর করবেন জেনারেল মানেকশার পক্ষে জেনারেল জগৎজয় সিং অরোরা, আর পাকিস্তানি বাহিনীর পক্ষে জেনারেল নিয়াজি। এখানে আমার ভূমিকা কি? খামোখা আমাকে নিয়ে টানা হাসরা করা হচ্ছে। এটা ছিল তার কথা। জেনারেল উসমানী হুবহু কথাগুলো আমি তুলে ধরলাম। জেনারেল উসমানী কিন্তু খুব ব্রিলিয়ান্ট এবং একটা প্রফেশনাল অফিসার ছিলেন, এবং তিনি ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফিসার ইন দ্য হিস্ট্রি অফ পাকিস্তান। তিনি কিন্তু এই মিলিটারি প্রোটোকল গুলো খুব মেনে চলতেন, এবং এই মেনে চলার কারণেই ছিল এই আত্মসমর্পণ অনুষ্ঠানে না যাওয়া। এবং এটি অনেক কথা হবে, আমি অনেক কিছু আরো বলতে পারি, ব্যক্তিগত কথা, অন্য কথা, সেই প্রসঙ্গে আমি গেলাম না। এটা হলো জেনারেল ওসমানী এবং জেনারেল মানেকশা দুইজনের কথা উল্লেখ করে আমি আপনার উত্তরটা দিলাম, আর আমি এই প্রসঙ্গে আর ব্যাখ্যা দিতে চাই না। আমরা এটা আপনার কাছ থেকে এই ব্যাপারে এই ঠিক একই কোশ্চেনের একটু উত্তর জেনে আসি। জি, হিজাব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ইলিয়াস। আজকে আমাদের সহযোদ্ধা যারা উপস্থিত আছেন, আপনারা, আমি শুরুতে যেটা বলছিলাম, একটু মনে হয় অডিওটা কম, আপনি একটু লাউডলি বললে ভালো হয়। জি, আচ্ছা, আমি দুঃখিত। আমি দর্শকদের ইলিয়াসকে ধন্যবাদ, এবং সহযোদ্ধা যারা আমরা এখানে উপস্থিত আছি, ইনক্লুডিং ইলিয়াস, মালিক ভাই সালাম, এবং হক সাহেব আপনাকে সালাম। এখন আমি যেটা বলতে চাই, আপনার বক্তব্যের সাথে সাথে একটা রাজনৈতিক দিক আছে। আপনি একটু বললেন যে ঠিক আছে, এটা প্রোটোকলের দিক থেকে মানানসই ছিল না যে ওসমানী সাহেব উপস্থিত থাকবেন সারেন্ডার অনুষ্ঠান, কিন্তু যে পক্ষগুলো ছিল আমরা দেখেছি যারা আত্মসমর্পণ করেছিল, পক্ষ পাকিস্তান যখন আত্মসমর্পণ করে, পক্ষ ছিল ভারত এবং পাকিস্তান। এবং রাজনৈতিকভাবে আজকে যেটা দেখা যাচ্ছে যে ভারতও কিন্তু 16 ডিসেম্বর উদযাপন করে, এবং তারা সবাইকে দাওয়াত করে নিয়ে যায় কলকাতায় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারা 16 ডিসেম্বর, এবং সেটাকে তারা দেখায় রাজনৈতিকভাবে তাদের একটা বিজয় দিবস উপলক্ষে। এবং তারা যেই রাজনৈতিক যে দিকটা তারা সবসময় সম্প্রচার করে থাকে, সেটা দেখা যায়। তারা বলে যে এটা 71 সালে যে যুদ্ধ হয়েছিল ডিসেম্বরে, সেই যুদ্ধটা ছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধ। সেখানে কিন্তু বাংলাদেশকে ওরা কোনো স্বীকৃতি দেয়। আর ওই যে সারেন্ডারের যে অনুষ্ঠানে, সেখানেও কিন্তু 3টা ক্লজ থাকতে পারত। একটা, পাকিস্তান সারেন্ডার করছে, ভারত এবং বাংলাদেশ যে কোনো একজন প্রতিনিধি
সিগনেচার থাকতে পারে, সেখানে কিন্তু তারা বাংলাদেশকে উজ্জ্ব রেখে পাকিস্তান এবং ইন্ডিয়ার ব্যবসাকে নিয়ে এসছে, যেটা পরবর্তী সময়ে আমরা প্রমাণ হিসেবে দেখতে পারি যে যে এটা আসলেই তারা মনে করে বা তারা এটাই প্রমাণ করতে চায় যে এটা পাকিস্তান এবং ভারতের যুদ্ধই ছিল, এটা আসলে বাংলাদেশের এখানে কোনো অবস্থান ছিল না। এখানে যদি এখন আপনি পাশাপাশি মুক্তিযুদ্ধকে টানতে চেষ্টা করেন, মুক্তিযুদ্ধটা হক সাহেব যেটা বললেন যে যথাযথভাবে বলেছেন যে আর্মিরাই উদ্যোগ নিয়েছিল, কারণ তারা গিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক অবস্থানটা কি ছিল? ওখানে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এবং কারা করেছিল, এবং এই অস্থায়ী সরকার কাদের নিয়ে গঠিত হয়েছে? আমরা যদি রাজনৈতিক পরিস্থিতিটা ৭১ বা আপনি যদি ১৯৬৬ সাল থেকে যদি শুরু করেন, তাহলে কি দেখা যায়? ১৯৬৬ সাল থেকে একটা আন্দোলন কিন্তু দানা বাঁধতে শুরু করে এবং এটা একটা প্রচন্ড আকার ধারণ করে ১৯৬৮ এবং ৬৯ সালে। সেই আন্দোলনটা কি ছিল? সেই আন্দোলনটা ছিল হচ্ছে একটা স্বায়ত্ত শাসনের দাবি ছিল সেখানে, তার সঙ্গে বাঙালিদের যে অবমূল্যায়ন করা হয়, বিশেষ করে আর্মিতেও কিন্তু বাঙালি অফিসারদের সেভাবে অবস্থান দেওয়া হতো না, তাদের ডিসক্রিমিনেট করা হতো বলে অনেক রকমের কথিত আছে, এই কথাগুলো বিভিন্ন ভাবে এগুলো জানা যায়। তো সেখান থেকে কিন্তু যে আন্দোলনটা দানা বাঁধতে শুরু করে এবং এই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে অসহযোগ আন্দোলন এবং বড় দাবিতে তার সেই প্রাককালে আইয়ুব খান সাহেব সারেন্ডার করেন, মানে উনি পদত্যাগ করেন বা ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং এহিয়া খান টেক ওভার করেন, এবং করার পরে উনি একটা নির্বাচন ঘোষণা দেন, যেটা স্বাভাবিক। যে কোনো আর্মি কু এর পরে মার্শাল ল যখন আইন প্রণয়ন করা হয়, তারপরে যে কোনো সরকার, যে কোনো আর্মি জেনারেল ক্ষমতা নিয়ে বলে যে একটা কমিটমেন্ট করে যে আমরা খুব শিগগিরই একটা নির্বাচন দিব, এবং সেটা ৭০ সালে একটা নির্বাচন ঘোষণা করা হয়। সেই নির্বাচনে যখন একটা ঘূর্ণিঝড় হলো, আমরা জানি এই ভোলা এবং যে কোস্টাল এরিয়া গুলো ভীষণভাবে এফেক্টেড হলো, সেখানে ১৫ লক্ষের উপরে মানুষ গৃহহারা এবং বস্তুহীন হয়ে পড়ে। তখন সেই কারণে সেই সময় সমসাময়িক দুইটা মেজর পলিটিক্যাল পার্টি ছিল, তার মধ্যে একটা ছিল ন্যাপ ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী, এবং আরেকটা ছিল আওয়ামী লীগ। এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানীর নেতৃত্বে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং আওয়ামী লীগের নেতৃত্বে তখন শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল। তো এটা তখন এনারা বাকি রাজনৈতিক দল, বিশেষ করে ন্যাশনাল আওয়ামী পার্টির ভাসানী, তখন নির্বাচন বর্জন করলো, কারণ এতগুলো লাশের উপরে তারা ৭০-এর নির্বাচনে যেতে রাজি হলেন, কারণ মানুষ বাঁচাও সবার আগে। এবং মৌলানা সাহেবের একটা বিখ্যাত বক্তব্য আছে, উনি বললো যে ওরা কেউ আসে নাই, যেহেতু পাকিস্তান এতগুলো ১৫ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে এই সাইক্লোনে, তারপরে পাকিস্তানিরা সেভাবে সহযোগিতা করবার জন্য ওয়েস্ট পাকিস্তান থেকে সেরকম রিলিফ বা কোনো কিছু প্রণয়ন করা হয় না, বেশ কিছুদিন পরে এগুলো আসে। তখন ওরা বলেছিল, মৌলানা সাহেব বলেছিল ওরা কেউ আসে নাই, তোমাদের আমরা সালাম দিয়ে দিই, আসসালাম আলাইকুম বলেছিলেন, তার অর্থ যে তোমাদের সঙ্গে আমরা আর থাকতে পারবো না। সেটাই একটা স্বাধীনতার কিন্তু প্রথম পদক্ষেপ বলা যায়। আচ্ছা, তারপরে হলো কি ৭০-এর নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ এবং অল্প দু তিনটা মাইনর পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করলো। তাতে কি হলো, দুই পাকিস্তানে দেখা গেল, পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো সাহেবের যে দল ছিল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, এবং বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ, এরাই সংখ্যাগরিষ্ঠ পেল। কিন্তু পাকিস্তানে যেহেতু এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝবার ব্যাপার। সেই ট্রিক্সটা হলো কি, আমরা সবাই জানি যে আইয়ুব খান একটা বেসিক ডেমোক্রেসি বলে একটা সিস্টেম, একটা ইলেকট্রাল প্রসেস চালু করেছিলেন। উনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স। তো এখানে এটার একটা ডাইনামিক আছে। এটা কেন করেছিল জানেন? কারণ হচ্ছে যে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল কম, পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল অনেক বেশি, প্রায় অনেক দ্বিগুণ না হলেও দ্বিগুণের সমান ছিল। আই এম শিওর দ্যাট অনেকে আমাকে বেয়ার আউট করবেন এটা, মানে এটা ঐতিহাসিক তাদের ছিল তখন 5 কোটি, আমাদের ছিল 7 কোটি, 7.5 কোটি। হ্যাঁ, তো সেই দিক থেকেও এটা হচ্ছে যদি 1% হয়, তাহলে কিন্তু পূর্ব পাকিস্তানের লিডাররা সবসময় জিতে যাবে, তাই না? আপনি হিসাব করে দেখেন। সেই জন্য কিন্তু আইয়ুব খান কিন্তু খুব বিচক্ষণ একজন আর্মি জেনারেল ছিলেন, এবং সেই কারণে উনি এই কনসেপ্টটা তৈরি করেছিলেন যে বেসিক ডেমোক্রেসি, যেটা ইনডিরেক্ট একটা ভোটিং। আর এখানে এহিয়া খান সাহেব আসলেন, উনি কিন্তু ওনাকে জেনারেল হিসেবে অনেকে অন্যভাবে দেখে, উনি একটা মাথা মোটা মানুষ ছিলেন, সুযোগে থাকতেন। যাই হোক, তো সেদিক থেকে উনি করলেন কি, 1 ভোট করে এই সিস্টেমটা চালু করলেন। এইটাই কিন্তু পাকিস্তান ভাঙার একটা মূল একটা পদক্ষেপ ছিল, এই কারণেই পাকিস্তান ভেঙেছে। কারণ স্বাভাবিকভাবে যদি ভোট হয়, তো মেজরিটি ভোট বা সিট গুলো থাকতেছে ইস্ট পাকিস্তান উইল বিকাম দ্য মেজরিটি পার্টি, মানে whoever leads East Pakistan will be the majority party.
তো খেয়াল করে দেখেন যে এইখানে একটা হচ্ছে একটা দ্বন্দ্ব ছিল, আর এখানে মেজর পলিটিক্যাল পার্টিগুলো অংশগ্রহণ করেনি সাইক্লোনের জন্য। তো আওয়ামী লীগ হলো মেজরিটি। এখন আওয়ামী লীগ মেজরিটি হওয়ার পরে বলছে, ভুট্টো সাহেব বললেন আমি হচ্ছি ওয়েস্ট পাকিস্তানের মেজরিটি, আর মুজিব হচ্ছে ইস্ট পাকিস্তানের মেজরিটি। ওনারা একসময় এরকম একটা আতাতেও এসে গিয়েছিলেন, ভুট্টো এবং মুজিব। ওনারা বলছিল তোমুহা হামিহা, তুমি ওখানে নেতৃত্ব দাও, আমি এখানে নেতৃত্ব দেব। এইটাই ছিল মূল কনফ্লিক্ট, এখানে কিন্তু দ্বন্দ্বটা তৈরি হয়। তো এটা খুব কমপ্লিকেটেড, এটা বোঝানোর জন্য আরো সময় লাগবে। আমি ঠিক ওইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, আসলে বলতে পারছি না ঠিকভাবে, কিন্তু এটা আমি আপনাদের বলে রাখলাম। এটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু আলোচনার মধ্যে আনা দরকার আছে। তারপরে হলো কি যে 71 সালে যখন অস্থায়ী সরকারটা হলো, ভারতের কি ভূমিকা ছিল? ভারতের কিন্তু সবসময় যখন এভার সিন্স যে পার্টিশন হয়েছিল, এই যে ব্রিটিশ ইন্ডিয়া যেটা ভেঙে দুইটা টু নেশন থিওরিতে যেটা ভাগ হয়ে গেল, তখন থেকে কিন্তু ভারতের একটা একটা কারণ যে পাকিস্তান যেভাবে ভাগ হয়েছিল, এটা একটা আনরিয়ালিস্টিক একটা হয়েছিল। পাকিস্তানে ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান ওয়াজ আসলে খুব অবাস্তবিক একটা অবস্থানে ছিল। তাদের মাঝখানে একটা বিরাট ভারতের একটা পোর্শন, একদিকে ওয়েস্ট একদিকে ইস্ট। তারপরেও কিন্তু 24 বছর, প্রায় 24 বছর এই দুটো ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান একসঙ্গে থেকেছে ইউনাইটেড পাকিস্তান হিসেবে। কিন্তু এর মধ্যে যে খেলাটা ভারত খেলছিল, ভারতের কিন্তু সবসময় এই অঞ্চলটা, ইস্ট পাকিস্তানের অঞ্চলের দিকে একটা খেয়াল ছিল। তারা জানতো যে এই অঞ্চলটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারতের 7টা প্রভিন্সেস আছে, যেটা ঠিক বাংলাদেশকে বা ইস্ট পাকিস্তানটা সেই সময় তদানীন্তনকালীন ইস্ট পাকিস্তানের পাশ দিয়ে তাদের 7টা প্রদেশ আছে, যে প্রদেশগুলো তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রদেশগুলো আমরা সবাই জানি, এরা হচ্ছে খুব রিসোর্সফুল কতগুলো প্রসেস, এদের মিনারেল রিসোর্সেস অসাধারণ রয়েছে, আনট্যাপড আছে। ভারতও সেগুলো ঠিকভাবে করতে পারেনি, এগুলোর অ্যাডভান্টেজ নিতে পারেনি, কারণ ওই ডিস্টেন্স এবং কিছু ইনকনভিনিয়েন্সের কারণে, কমিউনিকেশন। তো এই জন্য পাকিস্তান কিন্তু, ভারত কিন্তু আগাগোড়া একটা নীল নকশা তৈরি করেছিল বিভিন্ন ভাবে। তাদের একটা মানে বিশেষ করে তো আপনার তো রটা তৈরি হয় হচ্ছে, আমার ধারণা যে র তৈরি হয়েছিল বিশেষ করে এই উপমহাদেশটাকে কেন্দ্র করে রটাকে তৈরি করা হয়েছিল, এবং রটার কাজ হচ্ছে ডোমেস্টিক না, কিন্তু ভারতের যে র ইন্টেলিজেন্স যে ব্যুরোটা আছে, এটা করা হয়েছিল আসলে মানে ভারতের বাইরে যে উপমহাদেশটা আছে তাদের দিকে লক্ষ্য করে। তো রয়ের কাজ ছিল যে কি করে বাংলাদেশ ইস্ট পাকিস্তানকে ভেঙে দুটা ভাগ করা যায়, এবং ইস্ট পাকিস্তানটা তাদের একটা সহযোগী একটা প্রদেশ না হলে একটা দেশ হিসেবে থাকবে, যেটাকে তারাই নিয়ন্ত্রণ করবে। এই লক্ষ্যে কিন্তু তারা খুব খুব গভীরভাবে কাজ করে যাচ্ছিল। এর মধ্যে আমরা শুনেছি যে আগরতলা ষড়যন্ত্র মামলা এখানে কিন্তু এসে যায়, আমাদের রাজনীতিবিদদের ওরা ফিড করতে শুরু করে বিভিন্ন ভাবে। তার মধ্যে অনেকে শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলে থাকেন যে তাকেও তারা তাদের আওতায় এবং যোগাযোগের মধ্যে নিয়ে আসেন। অনেকে বলে থাকেন তাজউদ্দিন সাহেবের কথা, কারণ তাজউদ্দিন সাহেব যে কাজটা করেছিলেন, তিনি হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি করেছিলেন কি 7 পয়েন্ট একটা ডিফেন্স ট্রিটি, যেটা হচ্ছে গোপন ছিল। 7 পয়েন্ট ডিফেন্স ট্রিটিটা উনি সই করেছিলেন, যেটা গোপনীয় ছিল। যেটা যখন এটা প্রকাশ পেল, তখন কিন্তু আমার মনে আছে, বা আমি তখন ছোট ছিলাম কিন্তু আমার এখনো মনে আছে, ন্যাপের পক্ষ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এটার বিরুদ্ধে। মানে দেশ বিক্রি শুধু না, দেশকে দাসখত দেওয়ার একটা চুক্তি। যে চুক্তিতে কি কি ছিল, এই যে বুদ্ধিজীবী হত্যার ব্যাপারটাও কিন্তু এই চুক্তির আওতায়। এবং আপনি এই চুক্তিটা যদি পড়েন এই 7টা দফা, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই যে বুদ্ধিজীবী হত্যা যে হয়েছিল, এটা কারা করেছিল। এটা আমরা মনে করি যে পাকিস্তানি সেনা আর্মিরা করেছিল, কিন্তু এটার অনেক সূত্র আছে যেগুলো আমরা গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি বা বিশ্লেষণ করি, আমরা দেখবো এটা আসলে পাকিস্তানি আর্মিরা করেনি, এটা ভারতীয় তাদের একটা নীল নীল নকশা। আপনার জন্য আমার 2টা আলাদা আলাদা সময় আপনাকে সময় দেব। সেকেন্ড কোশ্চেনটা আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে এই বিষয়, এবং আপনার বাবাও বাংলাদেশে আপনার সাথে যতটুকু আমি জানি আপনার কাছ থেকে শুনেছি, আপনার বাবার হত্যাকাণ্ডটা নিয়েও আপনাদের ভেতরে অনেক ধরনের প্রশ্ন আছে। এবং জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা যারা বাংলাদেশে এই পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রতিটি ঘটনার সাথেই র ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি জড়িত আছে। এটা নিয়ে আমি আপনার কাছে যাবো। আমি আপনাকে শেষের এই প্রশ্নটাই করবো, আমি বলে রাখলাম আগে। মালিক ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মালিক ভাইয়ের এখানে এখন রাত প্রায় 3টার বেশি বাজে, তো মালিক ভাই তারপরে কষ্ট করে সময় দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধটা হলো, আওয়ামী লীগের সব নেতারা ভারতে বসে থাকলেন, তারপরে এসেই তারা দেশ দখল করলেন, ক্ষমতায় চলে আসলেন। তো তারা যে বলে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং নেতৃত্ব দানকারী সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন?
প্রথম হচ্ছে যে এটা কোয়াইট সিম্পল, হক ভাই অলরেডি বলেছেন যে আমরা ভোট দিয়েছিলাম শেখ মুজিবুর রহমান সাহেবকে যে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তো সেখানে উনি ওনার জায়গায় ঠিক স্ট্যান্ড ছিলেন, কিন্তু যখন উনি এক পর্যায়ে পাকিস্তানিরা যখন তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিল, তখন কিন্তু যেটা ওদের রিপির যে বইয়ে, এটা পিতা ও নেতা বই, এই বইতে লেখা আছে যে মুজিব কাক্কু গিয়েছিলেন, মুজিব কাক্কুর কাছে গিয়েছিলেন আমরা পিতা, এবং উনি একটা স্টেটমেন্ট লেখা ছিল এবং একটা টেপ রেকর্ডারও সাথে করে নিয়েছিলেন যে আপনার বক্তব্যটা আপনি দেন, আমরা জাতির কাছে আপনার বক্তব্যটা সবাইকে জানিয়ে দিব এবং আপনার ঘোষণাটা। তো উনি বলেছিলেন যে আমাকে কি দেশদ্রোহী বানাইতে চাও? তো এরপরেই আমি 27 তারিখে আমি হরতাল ডেকেছি। এতে মানে যে উনি যেটা যে হক ভাই যেটা বলছেন এটাই, নাকে তেল দিয়ে ঘুমাও, হ্যাঁ, এবং নাকে তেল দিয়ে ঘুমাও, ঠিক তখনই উনি আপনার এর পরেই উনি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন। কোনো মানুষ যখন নিজে এই যে স্বেচ্ছায় কারাবরণ করলেন, মুক্তিযোদ্ধারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন যদি রিভোল্ট ঘোষণা করতেন না, জেনারেল জোয়ানজাকে উনি বন্দি করলেন এবং বন্দি করে তাকে বিচার করলেন, তারপরে উনি 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন, যুদ্ধ পরিচালনা করলেন। পরবর্তী পর্যায়ে যেটা বলেছেন যে জেনারেল এমএজি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এবং তখন জিয়াউর রহমান উনি এই আপনার সেক্টর কমান্ডারের দায়িত্ব একটা পেলেন। এখন তারা আওয়ামী লীগ যেটা এখন তাদের গায়ে জ্বলে, যেটা যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে কেউ বললে বাংলাদেশের কোর্ট কর্তৃক এটা আপনার দণ্ড হবে, আপনার নিষেধাজ্ঞা দেওয়া আছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এতে মানে একটা মানুষ যদি আত্মসমর্পণ করার পরে জেলে থেকে যদি উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়ে যান, তো এতে এবং এইবার আবারও এবার প্রশ্ন করলেন যে দেখেন আওয়ামী লীগের শেখ সাহেব পরে একদলীয় শাসনও করলেন, বাকশাল গঠন করলেন। তো উনাদের মূল বিষয়টা হচ্ছে যে উনারা জনগণের জন্য কোনোদিন রাজনীতি করেন নেই। শেখ সাহেবের প্রতি একটা মানুষের একটা ফ্যাসিনেশন ছিল, বা শেখ সাহেবের প্রতি একটা সবাই একটা শ্রদ্ধা ছিল, কিন্তু আওয়ামী লীগের একটা নেতাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, বরঞ্চ তারা আওয়ামী লীগের মধ্যে একটা মুক্তিযুদ্ধও দেখবেন না, এবং একটা সেক্টর কমান্ডারও আওয়ামী লীগের ছিল, সব সেনাবাহিনী ছিল। এবং মূলত সেনাবাহিনী সেই দিন দেশটা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। যেমন জেনারেল এমএজি উসমানের কথা বলেন, উনিও তো সাবেক আপনার কর্নেল ছিলেন, তারপরে জেনারেল হলেন। তো সেনাবাহিনী মেজর ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্নটা হলো যে আজকে শেখ হাসিনা, দেখেন শেখ মুজিবুর রহমান বাকশাল করলেন, আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তাআলা অশেষ মেহরবানির কারণে হয়তো আপনার জিয়াউর রহমানকে, যেটা 7 নভেম্বরের যে বিষয়টা আসলো, মুস্তাকেরা শেখ মুজিবকে হত্যা করলো এখানে, বিকজ অফ 72,000 মুক্তিযোদ্ধাকে শেখ সাহেব উনি হত্যা করেছিলেন। এবং সেই দিন 74 দুর্ভিক্ষ আসছিল, মানুষের বমি খেয়ে মানুষে জীবন রক্ষা করার জন্য লড়াই করছিল, বাসন্তীরা লজ্জা নিবারণ করে জাল দিয়ে। এবং শেখ মুনি, শেখ কামাল, তখন ওই যে ব্যাংক ডাকাতি, দর্শনের সেঞ্চুরি পালন করা, এবিএন মেজর ডালিমের ওয়াইফকে একটা আপনার একটা সামাজিক অনুষ্ঠান থেকে তারা উঠিয়ে নিয়ে গেল, এবং সেই সময়কার অনেক ওই তারা অনেক ধরনের মনিরা এবং কামাল জামালেরা, মানে যেটা আনবিলিভেবল সিচুয়েশন তারা তৈরি করেছিল। আজকে যে কারণে মানুষ একবারে ফেড আপ হয়ে গেছিল এই শেখ পরিবারের উপরে, তখন এই আওয়ামী লীগের একটা যেটা মুস্তাকেরা, তারা শেখ মুজিবকে হত্যার যত ধরনের প্রস্তুতি ছিল করেছিল। ইভেন শেখ মুজিব হত্যার পরেও আমরা দেখলাম যে আব্দুল মালিক উকিল, উনি লন্ডনে তখন সাথে সাথে চলে আসলেন এবং একটা প্রেস কনফারেন্স করলেন হিথ্রো এয়ারপোর্টে। তো প্রেস কনফারেন্সে তখন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি শেখ সাহেবের
যে পরিবার সহ হত্যা নিহত হয়েছেন, আপনার অনুভূতি কি? উনি বলেছিলেন যে ফেরাউন, উনি সেই দিন আখ্যায়িত করেছিলেন যে দেশ ফেরাউন মুক্ত হলো। ফেরাউন মুক্ত বাংলাদেশ হয়েছে, আই এম ভেরি হ্যাপি। এবং দেখেন আজকে সত্যিকার অর্থে সেই ফেরাউনের উত্তরসূরি বাংলাদেশে এই যে মাফিয়া, ইটস রিয়েলি শেম। একটা একজন ভদ্র মহিলা এত নোংরা হইতে পারে ক্ষমতায় থাকার জন্য ভারতে গিয়ে মানে ভারতের মুখ্যমন্ত্রীর টাইটেল প্রতিবাদও করেনি ভারতে। এবং আমি দেখেছি ভারতের আপনার ওই যে এয়ারপোর্টে উনি নিজে ডান্স করছে, এটা আপনারাও দেখছেন নিশ্চয়ই। তো এখন বাংলাদেশের দেশটাকে একটা জিম্মি করে ফেলছে, এবং সেখানে পুলিশের কিছু উচ্চবিলাসী এই যে আপনার হারুন চক্র এবং যে গোয়েন্দা সংস্থা, এই বিশ্বাস এই দেশটাকে তারা লুট করে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এবং উনি বলেছিলেন আওয়ামী লীগ পাওয়ারে আসলে লেন্দুক দর্জির বাংলাদেশ হবে, উলুদনি হবে। আজকে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যে কারণে উনাকে জেলের ভিতরে অন্যায়ভাবে তারা বন্দী করে রেখেছে। উনার দেখুন ইন্ডিয়া এত পাওয়ারফুল ভূমিকা বাংলাদেশের বেলা, তাদের একটা এজেন্ট খুঁজছিল, যেভাবে শেখ মুজিবুর রহমানকে ইন্ডিয়ানরা এজেন্ট খুঁজছিল পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক একইভাবে তারা শেখ হাসিনাকে ট্রেনিং দিয়েছে ইন্ডিয়াতে, এবং তারা সেই শেখ হাসিনাকেই এজেন্ট হিসাবে ব্যবহার করে আজকে দেখেন যে বাংলাদেশের আজকে আমাদের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিডিআর মেসাকারের বিষয়টা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। হক ভাইও এটা, আপনি যে একজন সেনা কর্মকর্তা ছিলেন, সাবেক কর্নেল, এবং আজকে বিডিআর মেসাকার করে বিজেপি নাম দিয়েছে তারা, মানে যেটা ইন্ডিয়া যা চায় সবই তারা দিয়েছেন। রামপাল দিলেন, চিরাং সমুদ্র বন্দর দিলেন, এবং তারা ভারতের কাছে টোটাল দেশটা তুলে দিয়েছেন। এইবার যদি ক্ষুধা না কাস্তা কোনো কারণে আবার তারা আওয়ামী লীগ পাওয়ারে আসে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ওয়ার্স দেন সিকিম হবে। কোনোদিন এই দেশের সার্বভৌমত্ব আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। গণতন্ত্র তো বহু দূরের কথা, গণতন্ত্রের ভাষা হাসিনা বোঝে না। এই যে মুনাফিক ফেরাউন হাসিনা, ইন্ডিয়ান এজেন্ট হাসিনা, এবং দেশটাকে, দেশের সেনাবাহিনীকে একবারে ধ্বংস করে ফেলতেছে। কারণ তার বাবাও সেনাবাহিনীর উপরে একটা অ্যালার্জি ছিল, যে কারণে তারা রক্ষী বাহিনীর সৃষ্টি করেছিল। রক্ষী বাহিনীর সৃষ্টি করে বাংলাদেশে সেই জনগণকে তারা হত্যা করেছিল, এবং ঠিক একইভাবে বিডিআর মেসাকার করে ভারতের কাছে দেশ তুলে দিয়েছে। হাসিনা তো নিজেই করেছে, আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এবং তারা কথায় কথায় বলছে যে বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, ভারত আমাদের স্বামী। ভারতের স্বামী যদি স্ত্রী হয় নরেন্দ্র মোদীকে ওনারা একটা মহিলা, যেটা আমি দেখলাম যে যেটা রেন্টুর একটা বই আমি পড়ে দেখলাম যে আমার ফাঁসি চাই বইয়ের নাম। তো খারাপ মহিলা হইতে পারে রেন্টু, তার প্রাইভেট সেক্রেটারি ছিল। উনি যেভাবে বলছে যে উনি নেশা খায়, এবং উনি মেন্টালি ডিস্টার্ব, উনি যেটা বাংলাদেশের কোর্টও বলেছে রং হেডেড। তো একটা পাগলের কাছে দেশ জিম্মি হয়ে গেছে। একজন সেনা কর্মকর্তা একটা টক শোতে বলছিলেন যে আজকে আমি একটাই কথাই বলি, যে বাংলাদেশে মানে এক দেশে এক রাজা ছিল, সেই রাজার একজন খুব লয়াল একজন উজির নাকি স্বপ্নে দেখেছিলেন যে আগামী সপ্তাহে একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টির পানি যে খাবে তারা পাগল হয়ে যাবে। এবং রাজা বললো যে, তার সাথীরা বললো যে আমরা তাইলে পানিটা আমরা সেভ করে রাখি। এখন জনগণের সেই পানিটাকে তারা বলতেছে রাজা পাগল, আর রাজা বলতেছে, রাজার সাথীরা বলতেছে যে সেখানে সেই প্রজা পাগল। এই যে পরবর্তী পর্যায়ে তারা কিন্তু সবাই মিলেই কিন্তু রাজাও বললো তাইলে সব মেজরিটি যেহেতু ওইদিকে, আমরাও ওই পানিটা তারা পান করে নিলাম। তো টোটাল রাষ্ট্রই পাগল। তো বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। এই জন্য আমার মনে হয় এই হক ভাইদের বা সেনাবাহিনীদের ওনাদের উচিত হবে যে, যেটা আমাদের নেতা টেক ব্যাক বাংলাদেশ বলেছেন, আজকে আমরা ভারত মুক্ত বাংলাদেশে আমরা বিশ্বাস করেন গড়ার কোনো সুযোগ আমি দেখছি না। কারণ আমি দেখছি না এই কারণ যে দেশের রাষ্ট্রপ্রধান একটা
দেশের এজেন্ট হিসাবে নিজের দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করে, সেই মুনাফিক হাসিনা একমাত্র একবারে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এবং তাকে আপনারা সে ক্ষমতায় মানে জোর করে আবার ক্ষমতায় থাকতে চায়, এবং তার তার ভিতরে মানে মূল হচ্ছে যে এইবার ইন্ডিয়াকে চিরস্থায়ী ইন্ডিয়ানরা দেশ নিয়ে যাবে। আপনারা কোনোদিন এই দেশের, আমার মনে হয় যে তারা আগের থেকে ওয়েল প্ল্যান করে, যে এই যে রবীন্দ্রনাথের সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই আমরা লোন করে আমাদের জাতীয় সঙ্গীত আমরা রবীন্দ্র ঠাকুরের সেই দিকে তখন ইন্ডিয়া ওয়েল প্ল্যান করে তারা সেই রবীন্দ্রসঙ্গীত দিয়েই তারা আমাদের জাতীয় সঙ্গীত তারা করেছে। আমি মনে করি এগুলোর একদিন, আমি বিশ্বাস করি এগুলোর একদিন পরিবর্তন, এটা আল্লাহর কোরআন নয় যে পরিবর্তন করা যাবে না, হাদিস নয় এগুলি পরিবর্তন করে দেয়। আমার মনে হয় ইন্ডিয়ার যতটা জায়গায় ইন্ডিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তারা যে যত ধরনের ষড়যন্ত্র, এইগুলি সব পরিবর্তন করতে হবে। এবং এটা বাংলাদেশের জনগণ, এবং আজকে দেখেন ইন্ডিয়ান প্রায় 25 লক্ষ ইলিগেল ওয়ার্কার, তারা রেমিটেন্স পারে সেখানে, সেকেন্ড বিগেস্ট রেমিটেন্স তারা ইন্ডিয়া। এবং আছে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান হিন্দুত্ববাদীরা, হিন্দু, এবং আপনার এসপি হিন্দু, আপনার সেখানে কমিশনার হিন্দু, আজকে জেলের সুপারিনটেন্ডেন্ট যে কাশিমপুর জেলে যে দায়িত্বে গেছে আরেকজন হিন্দু, সে যে 4 জনকে আমাদের। আমরা একটু ক্যান্টনমেন্টের অবস্থাটা একটু জেনে আসি। হিন্দুদের এই ভারতের যে দাপট 16 ডিসেম্বর, যেমনটা বলছিলাম কর্নেল এম এ হক, যে আমরা এই 16 ডিসেম্বরই আসলে আমাদের দেশটা হারিয়েছি। আমাদের একজন শাসন করতে, এখন শাসক পরিবর্তন হয়ে আমরা আরেক শাসকের কাছে গিয়েছি। আপনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসাবে এটা কতটুকু উপলব্ধি করেন যে আমাদের ক্যান্টনমেন্টে ভারতের আধিপত্য কতটা বিস্তার করছে, একটু বলেন। বক্তব্যের আগে একটু দুঃখিত মালিক ভাই, আপনি যদি চান তাহলে আপনি লিভ নিতে পারেন, আপনার অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধা বোন রিতা রহমানের কাছে। তিনি বেশ কিছু ঐতিহাসিক তথ্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি সত্যি আপ্লুত। এই ইন্ডিয়ার যে হেজিমনি, ইন্ডিয়ার যে পরিকল্পনা এই বাংলাদেশকে নিয়ে, তৎকালীন পূর্ব পাকিস্তানকে নিয়ে ছিল, এবং সেটা কিন্তু মাওলানা ভাসানী সাহেব সত্যিই বুঝতে পেরেছেন, উনি বুঝে ফেলেছিলেন, এবং তিনি বুঝতে পেরেই তার অবস্থান তিনি তৈরি করে ফেলেছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের মানুষ মেধার পিছনে দৌড়ায় না, বাংলাদেশের মানুষ দৌড়ায়। আমি আর সেই ভাষা ব্যবহার করতে চাই না, আমি বাংলাদেশে অবস্থান করছি। তো যাই হোক, 7 সিস্টার ইজ দ্য মেইন থিম ফর ইন্ডিয়া, এবং সেটার কারণেই বাংলাদেশকে তারা কক্ষিগত করার সুদূর পরিকল্পনা প্রণয়ন করে অনেক আগেই 47 সালের 14 আগস্ট সেই পরিকল্পনা প্রণয়ন শুরু হয়ে যায়। এই দেশটাকে কিভাবে তারা নিজেদের কক্ষিগত করবে, সেই প্ল্যান একটা বলা হয় আমাদের মিলিটারিতে যে এ গুড প্ল্যান ইজ হাফ ডান অফ দ্য ওয়ার। আপনারা কি যদি ভালো পরিকল্পনা করতে পারেন তাহলে আপনি যুদ্ধের অর্ধেক করে ফেললেন। ইন্ডিয়া সেটা করে ফেলেছে, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এখন যা হচ্ছে বাংলাদেশের তাই। সেই পরিকল্পনা, এই যে নাটক যেমন দেখেই আমরা বিভিন্ন নাট্যশালায় একাংশ একটা অংশ করে দেখায়, একটা করে আসে, হ্যাঁ, সেইভাবে সেই নাটকের বাস্তবতা দিয়ে আজকে বাংলাদেশকে, আজকে মিলিটারির কথা বলছেন। দেখুন, আমি নিজে মিলিটারি চাকরি করেছি, এবং যারা এখন বিভিন্ন উচ্চ পদে আছে সবাই আমার সহকর্মী, তাদেরকে আমি ভালোভাবে চিনি, তাদেরকে আমি ভালোভাবে বুঝতে চেষ্টা করি। তারা একটা অসহায় ভূমিকায় আছে, অর্থাৎ এরকম একটা ভূমিকা আছে যে তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা, মুখের মধ্যে ট্যাপ লাগানো। এই অবস্থায় সিংহ কিছু করতে পারে না, যে একটা গর্জন করবে সে গর্জনেরও সুযোগ এখন রাখে নাই। এই পরিকল্পনাগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকেই এভাবে করা হয়েছে। আজকে ওই দিন আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন গিয়ে ঘোষণা দেওয়া হলো যে 12 দিন না 13 দিন সেনাবাহিনী ডিপ্লয়েড হবে নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য তো 13 দিন ডিপ্লয়মেন্টের কোনো প্রয়োজন নাই, এটা তো 1 দিন 2 দিন আগে গেলেই হয়। আর কি বালাপি, আপনি একদিকে চিঠি বের করলেন যে গণভবনের আশেপাশে 10 মাইল কিংবা কত মাইল এরিয়া, আমার ঠিক এটা মনে নাই, এখানে কোনো সামরিক যানবাহন চলাচল করবে না, সামরিক বাহিনীর লোক যাবে না, সামরিক বাহিনীর কিছুই করবে না। তার মানে কি, এই চিঠিটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে সেনাবাহিনীকে আমি বিশ্বাস করি না, সেনাবাহিনী আমার বাড়ির আশেপাশে আসুক,
আমি সেটা চাই না। চিঠির অর্থ তো এটাই দাঁড়ায় নাকি? কর্নেল হক, আমি এক ছোট একটা কোশ্চেন করি আমার জানার জন্য। জি, আমি যতটুকু শুনেছি যে শেখ হাসিনার এই গণভবনে ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টার থাকে, ভারতীয় সেনাবাহিনীর লোকজন থাকে, এটা কতটুকু সত্য? দেখুন আমি এটা শুনেছি, আপনার মতো শুনেছি, কিন্তু আমি তো আর ভিতরের খবর জানি না। অনেক কিছু টপ সিক্রেট ম্যাটার, এগুলো সবার কাছে আসে না, অনুমান করে আমি কিছু না মানে উনি বাংলাদেশ সেনাবাহিনীর লোকজনকে ওখানে যেতে দিবেন না, মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা সেনাবাহিনী তো তাকে। না, বাংলাদেশ সেনাবাহিনীর লোক আছে তো, পিজিআর এর লোকেরা আছে সেখানে অবশ্যই। হ্যাঁ না, তাই এসএসএফেও তো সেনাবাহিনীর লোকজন আছে, কিন্তু তিনি তো সেনাবাহিনীর কোনো যানবাহন বা বহিরাগত সেনাবাহিনী বলতে যেটা বোঝায় আর কি, তার এখানের বাইরে, অর্থাৎ খুব পরীক্ষিত কিছু মানুষজনকে তিনি সেখানে রেখেছেন, আর সাধারণ সেনাবাহিনীর সদস্য অফিসার তাদেরকে তিনি বিশ্বাস করেন না। হ্যাঁ হ্যাঁ, সেটা স্বাভাবিক। এটা তো ওনার কথায় বিভিন্নভাবে আপনারা বুঝেন। তিনি যখন বলেন উত্তরপাড়া থেকে উত্তরপাড়াকে দেখতে হবে সবকিছু, সবসময় কিন্তু আর্মিকে একটা তির্যক ভাষায় উনি কথা বলে থাকেন। হ্যাঁ, এটা সবাই জানি আমরা, এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না তার কাছে। আমি এটা স্বাভাবিক মনে করি। যদি আমি তার জায়গায় হতাম আমি হয়তো এভাবেই কথা বলতাম, কেননা আমাকে বোঝানো হয়েছে যে এবং আপনাকে মনে রাখতে হবে, শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে উনি দীর্ঘদিন প্রণব মুখার্জির তত্ত্বাবধানে ইন্ডিয়াতে ছিলেন। তো ইন্ডিয়া তাকে কি বুঝাবে সেটা আমি বুঝতে পারি। তো তাকে সেনাবাহিনী সম্পর্কে আইডিয়া দেওয়া হচ্ছে, এই সেনাবাহিনী তোমার বাবাকে হত্যা করেছে, এই আইডিয়া দেওয়া হলে উনি স্বাভাবিকভাবে তার জায়গা আমি হলেও এই কথাটাই বলতাম, এবং এর বাইরে কিছু বলতাম না। তো তুমি যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু আমরা তো বুঝতে পারি। তাহলে আপনারা শেখ হাসিনাকে শত্রু মনে করেন না কেন? মানে শেখ হাসিনা যদি আপনাদেরকে শত্রু মনে করে, মানে আপনারা শত্রু মনে না করার কারণটা কি? দেখেন, সংবিধানের যে একটা ধারা 70, সেটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এবং ক্যান্টনমেন্ট অ্যাক্ট গুলো 18 সালে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে। আমি কিন্তু একটু আগে আপনার উত্তরটা দিয়েছিলাম যে আপনি আমার হাত পা বেঁধে রাখবেন, মুখে বেঁধে রাখবেন, কাপড় বেঁধে রাখবেন। আপনি দৃশ্যগুলো একটু দেখতে চেষ্টা করেন ইলিয়াস ভাই। আমি বাংলাদেশে আছি, বাবা ছেলে দুইজনই আইনজীবী, ছেলে ব্যারিস্টার, বাবাও প্রখ্যাত আইনজীবী। ছেলের নামে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, ছেলেকে গ্রেফতার করছে গেছে বাসায়। ছেলে ছিল না ওই সময়ে, ছেলে খুব ভালো যোগ্য ব্যারিস্টার বাংলাদেশের। বাবা বসা ছিলেন, বাবাকে হ্যান্ডকাপ করানো হলো। এর মধ্যে ছেলে আসছে যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসছে। এই একই হ্যান্ডকাপে ওই ছেলে আর বাবাকে বাংলাদেশের মতো দেশে আপনি হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাচ্ছেন দিনে দুপুরে। আপনি ওই দেশেই কথা বল কিন্তু বলছেন আপনি, আর আমিও সেখানে বসে কথা বলছি। না আমি আজকের কথা বলছি না কর্নেল হক, আমি আজকের কথা না। ধরেন যেদিন খালেদা জিয়ার, আমি তখন সাংবাদিকতা করি, খালেদা জিয়াকে যেদিন তার বাসা থেকে বের করা হয়, এই যুক্তরাষ্ট্রে আছে এখন সেই রিটায়ার্ড অফিসার, তিনি নিজে থেকে খালেদা জিয়ার ফ্রিজের ভেতরে মদের বোতল ঢুকিয়েছেন। সেদিন সেনাবাহিনী কেন কথা বলেনি? আজকের অবস্থা তো একদিন দুই দিনে তৈরি হয় নাই। সেদিন কেন আপনাদের সেনাবাহিনীরা কথা বলে? সেদিন যদি নাকি তারা প্রতিবাদ করতো, তাহলে তো হাসিনা আজকে যে অবস্থানে এসে সেখানে আসতে পারতো না। আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ইহুদি একজন ব্যক্তিত্বের সাথে, উনি লিখেছেন কিনা সেই ইহুদি লিখেছে আমি জানি না ঠিক, একটা রিসার্চ পেপার তৈরি করেছিল যে বাংলাদেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং মৌলবাদীরা সেনাবাহিনীতে ভর্তি, এবং তিনি প্রস্তাব দিলেন ক্ষমতা আসার আগেই যেখান থেকে তাদেরকে বের করতে হবে, এবং কোন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ইসলামী ব্যাকগ্রাউন্ডের চিন্তা চেতনার কোনো মানুষ সেনাবাহিনীতে রাখা যাবে না। এটা আপনারা যদি নিশ্চয়ই আপনি আমেরিকাতে বসে নিশ্চয়ই এগুলো জানবেন। আমি কিন্তু একটা কথা বলেছি, এ গুড প্ল্যান ইজ হাফ ডান অফ দ্য ওয়ার। সেটা চুরির প্ল্যানই হোক, ডাকাতির প্ল্যানই হোক, ভালো কাজের প্ল্যানই হোক, আপনি যদি পরিকল্পনা সঠিক হয় ভালো প্ল্যান কার্যকরী হবে, আবার চুরির প্ল্যানটা কার্যকরী হবে। আর পরিকল্পনা যদি সঠিক না হয় ভালো প্ল্যানও কার্যকরী হবে না। ইন্ডিয়া যে প্ল্যান গুলো করছে আপনাকে বুঝতে হবে, এখন বাংলাদেশের প্রতিটি মুহূর্ত কাটছে ইন্ডিয়ার নির্দেশে। বাংলাদেশের প্রতিটা অঙ্গনে ইন্ডিয়া এমন ভাবে ঢুকেছে, আপনি এই দেশে ইসলামের কথা বলতে পারেন না, পশ্চিমবঙ্গের মাওলানারা কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে পারে। আমরা যদি পশ্চিমবঙ্গের স্ট্যাটাসও থাকতো আমি খুশি হতাম, বিশ্বাস করেন। পশ্চিমবঙ্গের মাওলানারা যেভাবে ওয়াজ করে, ইসলামী চিন্তাবিদ্যা ওয়াজ করে, মমতা ব্যানার্জি কিন্তু কোনো তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা বলেনি, কেননা বাক স্বাধীনতা আছে। আজকে আপনি মাওলানাদেরকে সবাইকে আপনি জেলে ঢুকাইছেন বিনা কারণে, বিনা ওয়ারেন্টে। আপনি আর্মিকে আজকে যদি একটা কথা বলেন, খালি ইশারা দেয়, সাথে সাথে একজন স্টেপ ডাউন, আরেকজন তার জায়গায় 100 জন তার পরিবারের ব্যাকগ্রাউন্ডের লোক বসে আছে ওই পদে বসার জন্য। কে রিস্ক নিবে ভাই বলেন? আপনি এগুলো বুঝতে হবে, ডাইনামিক্স গুলো বুঝতে হবে, রসায়নটা বুঝতে হবে। আজকে শুধু আর্মি না, প্রত্যেকটা পদে আপনি সিভিল প্রশাসনে দেখেন, টপ টু বটম চোর, সব টু বটম। আজকে কেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এত প্রচেষ্টা চলছে? কেননা যারা টিকিয়ে রেখেছে তারা প্রত্যেকেই
হাসিনার দলের লোকেরা যেমন আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার অনুষ্ঠানে আরেকবার বলেছিলাম, আওয়ামী লীগ ইজ দ্য রিচেস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, রিচেস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড। আই টেল ইউ মাই ডিয়ার, আওয়ামী লীগের অফিসিয়াল ফান্ডে হয়তো আপনি দেখবেন কয়েক কোটি টাকা, কিন্তু আওয়ামী লীগের একদম রুট লেভেলের যে ছেঁচড়া একটা চোর লীগ আছে, তার ঘরেও দেখবেন সে ডলারের উপরে ঘুমায়, অথবা 1 কোটি 2 কোটি টাকা ভান্ডেল, 1000 টাকার ভান্ডেলের উপর সে ঘুমাচ্ছে। আজকে নির্বাচনে যে কয়েক হাজার প্রার্থী দাঁড়িয়েছে, তাদের হিসাব আজকে দেখুন, যেটা না দেখালেই নয়, যেটা না দেখালেই নয়, সেটাই হলো 500 গুণ 600 গুণ বেশি তাদের আয়। কিভাবে এই আয়গুলো হলো? কাদের টাকা? অথচ বাংলাদেশের মানুষ এখন একবেলা ভালোভাবে খেতে পারে না, আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা নাই, পেঁয়াজের দাম 250 টাকা, ডিমের দাম, একটা ডিম হলো 20 টাকা করে। আপনি একবার চিন্তা করে দেখুন, আওয়ামী লীগের একটা লোকের আগামী 20 বছরেও কোনো অভাব হবে না, কেননা তারা সব টাকা কুক্ষিগত করেছে। আজকে প্রত্যেক দিন বাংলাদেশ ব্যাংকে টাকা হচ্ছে, এই যে ছাপানো হচ্ছে, টাকা ছাপিয়ে আজকে ডলারের দাম কোথায় চলে গেছে? আপনি ডলার পাবেন না, আপনি কোনো বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাবেন না, আপনি যারা স্টুডেন্ট বাইরে গেছে তাদের রেমিটেন্স পাঠানোর জন্য তাদেরকে টাকা পাঠানোর কোনো স্কোপ নাই। এই যে জিনিসগুলো হচ্ছে, বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে না থাকলে কেউ বুঝতে পারবে না, আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না আমরা কিসের মধ্যে আছি। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার সুযোগ দিয়েছে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তারা সত্যবাদী, তাদেরকে আমি প্রোটেকশন দেই। আজকেও পড়ছিলাম সকালে সূরা মাইদাতে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলতে থাকো সত্য কথা, তোমার প্রোটেকশনের দায়িত্ব আমার, আমি সেটা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের উপরে রব্বুল আলামিন আমাকে সেই নিরাপত্তা দিচ্ছেন। আমি কালকে ওই যে মায়ের ডাকের যে সংগঠনটা আছে, ওনার সাথে আমি কথা বলছিলাম, তো আমি চাচ্ছিলাম যে কিছু মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলুক, ওনার মাঝে মধ্যে ওনারা যে সংগঠন থেকে প্রোগ্রাম করছে সেগুলো করুক নিয়মিত। এই মায়ের ডাকের যারা আছেন তাদের সকলের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সেনাবাহিনীর বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে হুমকি দিচ্ছে, তারা যে বাসায় ভাড়া থাকে সেই বাড়িওয়ালাকে গিয়ে হুমকি দিচ্ছে যে এই মাসের মধ্যে তাদেরকে বের করে দিতে হবে। তাদের আত্মীয় স্বজনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে, ভাই বোন সবার নামে বিভিন্ন ধরনের মামলা, মাদক মামলা থেকে শুরু করে নানান ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। আপনি আপনার সেনাবাহিনীর যে কলিগদেরকে আপনি রেখে এসেছেন, আপনার উত্তরসূরি যারা এখন কাজ করছেন, আপনি নিজে, আমি প্রশ্নটা করলাম না, আমি বিশ্বাস যে আপনাকেও নানান ধরনের হুমকি দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে। আপনি কি মনে করেন এই সেনাবাহিনী সামনে বাংলাদেশের মানুষের যদি কোনো, মালিক ভাই যেটা বলছিল যে আল্লাহ না করুক এই সরকার আরেকবার টিকে যাক, যদি টিকে যায়, আপনি মনে করেন এই সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবে? সেনাবাহিনী তো রাখবে না, মানুষের পক্ষে দাঁড়ানোর তো কোনো কারণই নাই। আর একটা জিনিস আপনাকে বলছি ইলিয়াস ভাই, আপনার মাধ্যমে, এবং আজকে দুজন বিদগ্ধ ব্যক্তি আছেন এখানে, সামরিক বাহিনী পৌঁছে যায়নি, এটা ভুল কথা, এবং এটাও অপপ্রচার যে সামরিক বাহিনীর লোকেরা গিয়ে ঘরে ঘরে বলছে, কখনো না, এটা সামরিক বাহিনীর কাজ না, এখন ডিজিএফআই কাজ করেও না, আমি যতটুকু জানি। এগুলো করছে ওই যে দেখেন না, ডিবি হারুন কথায় কথায় একটা সংবাদ সম্মেলন করে, র্যাব কথায় কথায় সংবাদ সম্মেলন করে, তাদের এই সংবাদ সম্মেলন করার কোনো আইনত অধিকার নাই, কোনোভাবেই তারা করতে পারে না, কেননা তারা অ্যারেস্টিং অথরিটি নয়। আমি আমার একটা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান করছি, হক কথা চ্যানেলে, আমি একটা হক কথা চ্যানেল করেছি, প্রত্যেকদিন 2-3টা করে অনুষ্ঠান হয় আল্লাহর রহমতে। গতকালও হয়েছে, আইনের উপরে একটা প্রশ্নোত্তর অনুষ্ঠান হয়, গতকাল 11 নম্বর পর্ব শুরু করলাম। এগুলো প্রশ্ন হচ্ছে, কথা বলতে হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে। কোনোভাবেই ডিবি কাউকে অ্যারেস্ট করতে পারে না, এটা পুলিশ যদি করেও পুলিশের কাছে সাথে সাথে হস্তান্তর করতে হবে। একইভাবে র্যাবও কিন্তু অ্যারেস্ট করতে পারে, কিন্তু সাথে সাথে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। আজকে তারা অ্যারেস্ট করে সংবাদ সম্মেলন পর্যন্ত করছে। এখন জঙ্গি ভাব এখন দেখানো হচ্ছে। এই যে একটা, আমি এর আগে একটা অনুষ্ঠানে বলছি, আবার বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর দেখাবে আর কি, প্রশ্নই নাই, বাংলাদেশে একজনও জঙ্গি নাই। আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। এখন সামরিক বাহিনীর কথা আসি, এই কথাটা না বললেই নয়। দেখুন, সামরিক বাহিনী বলার আগে আমি আপনাকে সম্পর্কে একটা প্রশ্ন করব, যে আপনি যেটা বললেন না যে ডিজিএফআই লোকজন ইন পার্সন কারোর বাড়িতে যায় না, এগুলো পুলিশ বা ডিবির কাজ। আমি নিজে ভিকটিম, আপনি জানেন যে আমি যেই অবস্থানে এখন আছি, আমার পরিবারের উপরে কি ধরনের নির্যাতন হতে পারে সেটা আমি কোনো কিছুই বলি না, আল্লাহ যদি কখনো সময় দেয় তাহলে বলবো। আমার বাড়িতে একাধিকবার ডিজিএফআই লোক গিয়েছে। সো এটা আমি বিশ্বাস করতে পারি নাই যে ডিজিএফআই লোক ইন পার্সন এইভাবে কোনো রাজনৈতিক এই ধরনের হস্তক্ষেপ তারা করে। ইউটিউবে কথা বলে, আমেরিকাতে আছে একজন, তার বাবাকে, তার শ্বশুরকে, 2জনকে যশোর ক্যান্টনমেন্টে ডাকিয়ে নিয়ে গিয়েছে, একদম ক্যান্টনমেন্টের ভেতরে ডাকিয়ে নিয়ে গেছে। এই সেনাবাহিনীকে আসলে সত্যি আমি চিনি না ভাই। আপনি যেটা বললেন, ভাই, আপনি আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ। এখন কিন্তু একটা আলাদা অবস্থান সেনাবাহিনীর। কিছু সংখ্যক লোক, সেনাবাহিনী কিন্তু সরাসরি কোনো পলিসির সাথে সম্পৃক্ত নয়, প্রশাসনের সাথে সম্পৃক্ত নয়, কয়েক
যদি এলাকা ভিত্তিক লোক নিয়ে তাদেরকে দিয়ে কাজ করায়, এলাকা আমি বলছি, আগে আগে ছিল পশ্চিম পাকিস্তান, এখন একটা গঞ্জ আছে। আমি একটা হাসির কথা বলি, অনেক একজন পার্লামেন্ট মেম্বার দীর্ঘদিন যাবৎ হাত উঠান কিন্তু কথা বলার সুযোগ পান না। তখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ছিলেন স্পিকার আর কি। এই কথাটা একটু আমি তার ভাষাই বলবো। তো হাত একবার 3-4 মাস পরে ওনার হাতটা উঠানো দেখেছেন স্পিকার আব্দুল হামিদ, তখন বলেন এমপি সাহেব আপনি বলেন। তো আচ্ছা বলা, উনি উঠলেন যে মাননীয় স্পিকার, দীর্ঘদিন পরে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তখন স্পিকার হিসেবে বলছেন, মাননীয় সংসদ সদস্য আপনি তো জানেনও না বুঝেনও না, আপনি কেমনে চান্স পাইবেন? আপনার একদিকে 2 দিকে গঞ্জ, একদিকে 1 গঞ্জ আরেক দিকে আরেক গঞ্জ, 2 গঞ্জ দেশ চালায়, আপনি তো মধ্যখানে, আপনি কোনো গঞ্জের না, আপনি কেমনে চান্স পাইবেন? কথাটা স্পিকার কিন্তু সহজ সরল ভাবে হাস্যরস দিয়ে বলেছেন, কিন্তু কথাটা হলো সেই বাস্তবতা। আপনাকে বুঝতে হবে আজকে ডিবি হারুন কোন জায়গায়, একটা গঞ্জের, হ্যাঁ, আরেকটা গঞ্জ তো চালাচ্ছে দেশ। এই যে গঞ্জের লোকগুলো কিন্তু গঞ্জের বাইরে কিন্তু চিন্তা ভাবনা চেতনা নাই। আপনাকে বুঝতে হবে, ডাইনামিক্সটা বুঝতে হবে, এবং এগুলো পরিকল্পনার অংশ। এভরিথিং ইজ ডান বাই র ইন বাংলাদেশ। ইসকন কি জিনিস? আপনি আজ পর্যন্ত একজন ইসকনের লোককে অ্যারেস্ট করা হয়েছে? একজন বলেন আপনি? আজ পর্যন্ত আজকে এখানে ইসকনের মন্দিরে গিয়ে পূজা করতেছে আমাদের মন্ত্রীরা, সেখানে হিন্দু ধর্মের ভাষায় সহযোগিতা চাওয়া হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থায় আপনার কি জানি ওই যে কি জানি জ্ঞানের বলা হয় তাকে, কি কি মূর্তি কি একটা আছে না, কি পূজা, যে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করলে নাকি জ্ঞান বাড়ে, সেইটাও করতেছি আমরা। পুরো বই পুস্তক চেঞ্জ করে ফেলা হয়েছে, পুরো মিডিয়া দখল করা হয়ে গেছে। আমি একটা হক কথা চ্যানেল করেছি, এই চ্যানেলে দেখবেন আজকাল তো অশ্লীল কথা না বললে কেউ চ্যানেল দেখে না, সেখানে ইন্টেলেকচুয়াল লোকদেরকে আমি নিয়ে আসতেছি, কেউ দেখে না, সেটা খুব কম সংখ্যক লোক দেখে, কেননা হক কথা তো শুনতে চায় না, তারা শুনতে চায় অন্য কিছু। তো যাই হোক, এই যে একটা দেশের অবস্থা, মস্তিষ্ক নষ্ট করে দেওয়া হয়েছে মানুষের। এখন খালি আপনি সেনাবাহিনীকে বলবেন কেন? সেনাবাহিনী তো এখন পুরোপুরি ধরতে পারে না, কেন সেনাবাহিনীকে ধরবে কেমনে? সেনাবাহিনী ব্যাটালিয়ন গুলো থাকে তো ব্যারাকের ভিতরে, তারা তো বাইরে আসে না, তারা তাদেরকে কিভাবে ধরবে? ধরছে কতগুলো উপরের লেভেলে, তাদেরকে হাত পা বেঁধে, কেন ওদের কমান্ড ছাড়া তো সেনাবাহিনী চলবে না। তো সুতরাং সেনাবাহিনীকে নিয়ে ভয় পাবেন না, ইনশাল্লাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান এই দেশ স্বাধীন করেছে, তারা জানে। আপনি শেখ মুজিব একটা ছায়াছবি তৈরি করেছে, কত টাকা খরচ করে, কত কোটি টাকা খরচ করে। আপনি বলেন যেই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে দেশ উপহার দিয়েছে, পতাকা উপহার দিয়েছে, সে সেনাবাহিনীর একটা দৃশ্য খালি সেখানে দেখা যাচ্ছে কি তারা হত্যার পরিকল্পনা করতেছে। ইন্ডিয়ান একটা রয়্যাল এজেন্ট শেখ মুজিবকে বলতেছে যে আপনাকে সেনাবাহিনী হত্যা পরিকল্পনা করছে, একটা সিন। তারা মুক্তিযুদ্ধ করেছে খবর নাই, তারা দেশ স্বাধীন করেছে খবর নাই, অথচ এই হত্যাকাণ্ডে কিন্তু সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কোন অফিসারই যুক্ত ছিল না এবং জানতেন না তারা, ইনক্লুডিং সেনাপ্রধান জানতেন না। জেনারেল শফিউল্লাহর সাথে আমার সাক্ষাৎকার আছে, আমি রেকর্ড করেছি, আমি গিয়েছি, স্যার আমাকে খুব স্নেহ করেন, বলেছে হক আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো হক, তখন তো মোবাইল ছিল না, তখন কোনো ডিভাইস ছিল না, একটা ল্যান্ডফোন, কারো আবার পুরো এলাকা জুড়ে একটা ল্যান্ডফোন থাকতো, সেই ল্যান্ডফোন ছাড়া কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না, জানবি কি করে? তো সেই সময় গুটি কয়েক ইয়ার অফিসার, এবং তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন যারা এই কাজের সাথে জড়িত ছিলেন। আপনি বলেন তো এখানে বীর বিক্রম ছিল, বীর উত্তম ছিল, ছিল না? তারা তো মুক্তিযুদ্ধ করেছে। আপনি সিনেমা তৈরি করেছেন, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা রাখেন যে হ্যাঁ এই সেনাবাহিনীর নেতৃত্বে গ্লোরিয়াস একটা চ্যাপ্টার আছে, তারা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশকে স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন না করলে তো সেই সময় যদি সেনাবাহিনী যুদ্ধ না করতো, 100 ভাগ গ্যারান্টি দিয়ে আমি 2টা কথা বলতে পারি, এটা একেবারে পাকিস্তান আর্মি হয়তো কিছু কিছু লোককে হত্যা করে, পাকিস্তান বিরোধী লোকদেরকে হত্যা করে একটা তামা দেশ বানায় ফেলতো সেখানে, অথবা ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়ে ইন্ডিয়া এই দেশটাকে দখল করে নিত যদি সেনাবাহিনী যুদ্ধ না করতো। কেননা এটা নিশ্চিত থাকেন, 9 মাস মুক্তিযুদ্ধের মধ্যে যদি সেনাবাহিনী যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে দুর্বল না করত, এবং তখন তারা ডিসেম্বর মাসে কেন নভেম্বরের শেষ সপ্তাহে, দেখুন আমার সাথে যে আজকে রাত্রে একটা মুক্তিযুদ্ধের উপর একটা অনুষ্ঠান আছে, 3 বাহিনীর 3জন জেনারেল সেখানে অংশগ্রহণ করবেন, রাত 9:30 সময় পাইলে দেখেন আপনারা, সেখানে এই আলোচনা হবে। সেইখানে আপনি দেখেন এই সেনাবাহিনী সেই সময় যুদ্ধ করে যদি পাকিস্তানি বাহিনীকে ক্যান্টনমেন্টের ভিতরে কনসেন্ট্রেট করতে না পারতো, ইন্ডিয়ান বাহিনীকে 3 দিনে এসে বাংলাদেশ দখল করে ফেলবে, অসম্ভব ব্যাপার ছিল, অসম্ভব ব্যাপার, এটা হতেই পারতো না। কেননা পাকিস্তানি বাহিনী ট্রিপল হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের আক্রমণে, আমাদের সেনাবাহিনীর আক্রমণে, আর ম্যাটার অফ টাইম 1 মাসের মধ্যে তারা এই দেশ তাদের আত্মসমর্পণ করতে বাধ্য হতো। কিন্তু পাকিস্তানি বাহিনী ভয় পাচ্ছিল যে এই যে, কেননা
মুক্তি বাহিনীর কাছে যদি আত্মসমর্পণ করতে একটা পাকিস্তানি খুঁজে পাইতেন না আপনি, সব শেষ হয়ে যেত, এটা নিশ্চিত। এটা বুঝতে হবে ডিনামিক্সটা। এবং ইন্ডিয়ান আর্মির উপরে কিন্তু তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্টের তত কন্ট্রোল ছিল না, কেননা শ্যাম মানেকশকে ইন্দিরা গান্ধী খুবই বিশ্বাস করতেন এবং পছন্দ করতেন। শ্যাম মানেকশের উপর উনি কোনো কথা বলতেন না, ইন্দিরা গান্ধী। এবং শ্যাম মানেকশা যেভাবে চেয়েছেন সেভাবেই যুদ্ধটা হয়েছে, এর বাইরে কিছু হয়নি। এখন কি হয়েছে, যদি সেই সময় এই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতো, তাদের অস্তিত্ব থাকতো না। তখন তারা কি করলো, এই শ্যাম মানেকশা বলেন, অরোরা বলেন, আর নিয়াজি, তারা কিন্তু একই মিলিটারি একাডেমিতে ট্রেনিং করেছে। এটা বুঝতে হবে, তারা একই মিলিটারি একাডেমিতে, জ্যাকব টেকব, তারা ওই ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে কিন্তু তারা প্রশিক্ষিত হয়েছে। তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে আরো অনেক ডিনামিক্স আছে, সেগুলো বলতে গেলে আপনার আরেকটা আলাদা অনুষ্ঠান হবে, সেটা আমি যেতে চাই না। এখন আর্মিতে আসি, আমি আর্মিতে চলে আসি। কেননা এই আর্মি ইজ অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ। রিমেম্বার, এই দেশের শেষ একটা সম্পদ, এই সম্পদকে পুরোপুরি নষ্ট করা যায় না, ইচ্ছা করলে কেউ পাবে না। আচ্ছা, ঠিক আছে জি, আপনার কথা সব মেনে নিলাম। সেনাবাহিনী এখনো আছে, কিন্তু তার ভেতরে বাংলাদেশের সবকিছু এখন পরিচালনা করছে। এই কারণেই সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসার তারা কথা বলতে পারছেন। আমি সব শেষ ছোট্ট একটা প্রশ্ন করবো, আপনি চাইলে উত্তর দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি রিচা আপার কাছে যাব। জামাত ইসলাম 1971 সালে যা মনে করত, সেটাই কি সঠিক হলো? আপনি উত্তরটা আমি এইভাবে দিচ্ছি, দেখেন রীতা আপার কথায় আমি যাচ্ছি। রীতা আপা জামাত ইসলাম কি মনে করতো, আমি দর্শকদের তারা মনে করতো যে পাকিস্তান যদি, বাংলাদেশ যদি পাকিস্তান থেকে আলাদা হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তান, তাহলে ভারত এটা দখল করে নেবে। এই কারণে তারা কিন্তু ড্যাক সহ 1969 আন্দোলন পর্যন্ত কিন্তু জামাত ইসলাম ছিল সেই ভাসানীর সাথে, কিন্তু তারা হঠাৎ করেই তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল। এটা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখলাম, যে আপনি বলেন। আচ্ছা, প্রথমত আমি কথাটা দুইটা অংশ উত্তর দিব। প্রথমত রীতা আপার কথা আসি। আমি গতকাল আমার অনুষ্ঠানের প্রারম্ভে কথাগুলো বলেছিলাম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে, ঠিক রীতা আপা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমি বলেছি। সেটা কিরকম, আপনি বলেন 14ই ডিসেম্বর একটা রাজাকার আলবদরের, তার ঘাড়ে কি দুইটা মাথা আছে, সে ঘরের বাইরে হবে কিংবা জঙ্গলের বাইরে থেকে আসবে, একজনের ছিল না, বাড়ি ঘরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবং পাকিস্তানি বাহিনী তখন সম্পূর্ণরূপে কনসেন্ট্রেটেড ইনসাইড দ্য ক্যান্টনমেন্ট। তাদের খাবার দাবারের অভাব, অস্ত্র গোলা বারুদের অভাব, তারা নিজের জান নিয়ে তারা পলাতক। সেই সময় দুইটা জিনিস আপনাকে প্রশ্ন করি, দীর্ঘ 9 মাস এই বুদ্ধিজীবীগণ, আমাদের শিক্ষকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের বাসায় বহাল তবিয়তে ছিলেন। এটা মনে রাখবেন, যদি পাকিস্তানি বাহিনী তাদেরকে হত্যা করার ইচ্ছা করত এবং মুক্তি বাহিনীরা হত্যা করার ইচ্ছা করত, তাহলে কি এই 9 মাসে পারতো না? পারতো কিনা? আমি কিন্তু একটু সময় নিচ্ছি, আসবে, আপনি ধৈর্যচ্যুত হবেন না। এইটা চিন্তা করে না যে এই 9 মাসে ইচ্ছা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিচারদের থেকে মাটির সাথে মিশে ফেলতে পারতো আমাদের সেনাবাহিনী। কেননা আপনি যেখানে ওই যে আপনার হায়দার, ক্যাপ্টেন হায়দার, আপনি জানেন তো, এটিএম হায়দার, যিনি প্লাটুন তৈরি করেছিলেন, ক্র্যাক প্লাটুনকে ট্রেনিং দিয়ে 30,000 লোক প্রশিক্ষণ করে দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে। এবং তাদেরকে প্লাটুন পাঠিয়ে বিভিন্ন হোটেল শেরাটন, বিভিন্ন হোটেল ইন্টারকন্টিনেন্টাল আক্রমণ করতো। তো তারা কি পারতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাদেরকে মারতে? পারতো তো। আপনি চিন্তা করে দেখেন, পাকিস্তানি বাহিনীর একেবারে নিকটতম অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রত্যেকদিন তারা টহল দিচ্ছে, কিন্তু টহল তো বন্ধ হয়ে গেছে সেই ডিসেম্বরের 1 তারিখ থেকে, আর দেয় না। সেই সময় 14ই ডিসেম্বর আপনার এখন বলা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা করছে ওই জামাতের লোকেরা। আর জামাতের লোকের তোর খবর আছে নাকি? সব তো কবরের ভিতর ঢুকে গেছে, তারা কবরে গিয়ে পলাতক, সেখানে তারা বুদ্ধিজীবী নিয়ে হত্যা করবে। এই যে মাথা মোটা চিন্তাগুলো ইন্ডিয়া মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে আমাদের, এবং তাদের প্রতিপালিত বুদ্ধিজীবী সাংবাদিক এখন বাংলাদেশে। আপনি কিন্তু খালি আর্মির বিরুদ্ধে বলেন ইলিয়াস ভাই, আপনি কিন্তু ওই সমস্ত দুরন্তর দেশ মাথা বিক্রি করা সাংবাদিকদের বিরুদ্ধে বলেন না, আপনি কিন্তু ওই সমস্ত বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বলেন না, যে বুদ্ধিজীবীরাই দেশটাকে ধ্বংসের জন্য অন্যতম দায়ী। তারা দেশের মানুষের মস্তিষ্ক শেষ করে দিয়েছে, জাফর ইকবালের মতো ওই যে কি হারামজাদা যেগুলো কতগুলো আছে, যে এখনো ওই যে মুরগি বিক্রি করতো, কি বিক্রি করতো, ওইগুলো নিয়ে অনুষ্ঠান করেন প্রত্যেকদিন। আপনি কিভাবে মানুষের মাথা নষ্ট করে দিচ্ছে, তারা একটা ঢুকাই দিচ্ছে জামাত। আর জামাত কিভাবে হত্যা করবে তাদেরকে? জামাতের লোকদের আজকে ফাঁসি দিয়েছেন আপনি। আমি তো সেই বিচারের রায়ের কথা বলবো না, কিন্তু যিনি বিচারের রায় দিয়েছেন তার বইটা পড়ে দেখেন, তিনি তারপর 35 চ্যাপ্টারে কি বলেছেন তাদের সম্পর্কে। এই আপনি বলেন, শেখ হাসিনা যখন আন্দোলন করেছে, ডান পাশে কে বসা ছিল? তার ছবি দেখেন, আপনি ছবি দেখেন, ডান পাশে কে বসা ছিল? জানি তাদের সাথে নিয়মিত। তখন কি তারা রাজাকার ছিল না? তখন কি তারা আলবদর ছিল না? তখন কি মুক্তিযুদ্ধ হয়ে গেছিল? আজকে যদি যেভাবে এই যে ইলেকশনটার আগে যেভাবে জামাতের উপর চাপ প্রয়োগ করেছে, তার একটা নিরীহ ছেলেকে, জামাতের সভাপতির ছেলে, শফিক সাহেবের ছেলেকে, একটা ডাক্তার,
তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে কি সার্কিয়া কার্কিয়া কি জানি একটা নাম টাম বানায়। এই নামগুলোর আবিষ্কারক হলো আমাদের দেশে মনির নামে একজন, এখন আর সিনে নাই উনি, ওই যে কি মনির সাহেব একটা অফিসার ছিলেন, এই উনি এগুলা। হ্যাঁ মনির, ও আচ্ছা, এই এখন ইয়ার যে ভূমিকা আছে না, যে হারুনের ভূমিকা ছিলেন উনি, এগুলো তৈরি করে পুরা রাষ্ট্রটাকে জঙ্গি বানায় দিয়ে যে শফিক সাহেবের ছেলেকে, তারপরে বাবাকে অ্যারেস্ট করলো। একটা দলীয় প্রধান, একটা অত্যন্ত সুজন একটা ব্যক্তি যিনি মানবতার জন্য দৌড়ে বেড়ান, শফিক সাহেব, উনি তো ছাত্র ইউনিয়ন করতেন ছাত্র জীবনে, ওনার কাছে রাজাকারের গন্ধ পাইলেন আপনি? আপনি বলুন, একটা দল জামাত ইসলামী এতগুলো ইলেকশন করলো, পাল্লা মার্কা ইলেকশন করলো তো আওয়ামী লীগের সাথে, তখন তারা দোষী ছিল না, এখন আপনি তাদেরকে দোষী ভাবে বলছেন। দেখুন, বাংলাদেশে যদি একটা দল থাকে, আমি বিএনপি করি, আমি বিএনপিতে অফিসিয়ালি যোগদান করেছি, আমার কসম করে বলতে পারি এর আগে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক ছিল না, বাট আমি পড়ালেখা করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো কিংবা তাদের যে সংবিধান, আমি বলে দিতে পারবো আপনাকে। সেই অধ্যয়নে আমি আপনার সাথে নিয়ে খুব ধারাবাহিক ভাবে আলোচনায় বসতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সেটা শেষ করে দিচ্ছে, জামাতের উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনি বললেন বাংলাদেশে যদি এই মুহূর্তে সত্যিকার অর্থেই একটা দেশপ্রেমিক দল থাকে, সেটা জামাত ইসলামী। আপনাকে খুলে বলতে পারি আমি কেন বলতেছি। একটা শেরেবাংলা একে ফজলুল হক একটা কথা বলেছিলেন, সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। শেরেবাংলা একে ফজলুল হক বলেছিলেন যে যখন দেখবে যে পশ্চিমবঙ্গের মারোয়ারিরা আমার সমালোচনা করছে, দুর্নাম করছে, তখন মনে করবা যে আমি সঠিক পথে আছি। শেরেবাংলা একে ফজলুল হক যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন পুরো বাংলার, হ্যাঁ, তখন এই কথাটা বলেছেন। ঠিক ইন্ডিয়া এই দেশের প্রকৃত দেশপ্রেমিক কারা তারা জানে, আপনি আমি না জানতে পারি। ইন্ডিয়া তারা যে অ্যানালিসিস চড়িয়ে করে প্রোফাইল তৈরি করে, আমাদের স্টাফ কলেজে ইন্ডিয়ান অফিসার আসে 3 জন প্রত্যেক বছর স্টাফ কলেজ করতে, তারা এসে স্টাফ কলেজ করতে আসে না, তারা কি করে, কারণ স্টাফ কলেজ যারা করে, এই পিএসসি যাদের নামের সাথে আছে দেখবেন, এরাই কিন্তু সেনাপ্রধান হয়, এরাই কিন্তু জেনারেল হয়, এরাই কিন্তু সম্ভাব্য নেতৃত্ব দেয়। তাদের প্রোফাইল তৈরি করে তারা ওই রয়্যাল হেডকোয়ার্টারে জমা দেয় যে কে কোন প্রকৃতির, কার 3W প্রতি ঝোঁক আছে বেশি, কে ইসলাম মাইন্ডেড, কে দেশপ্রেমিক, এই প্রোফাইল তৈরি করে তারা দেয় এবং সেইভাবে তাদেরকে টার্গেট করা হয়। এগুলো বাস্তবতা আপনার বুঝতে হবে। এবং আজকে যে প্রশ্নটা করলেন, আমি জামাত ইসলামী করিও না, জামাত ইসলামীর মুখপাত্র নয়, বাট একজন নিরপেক্ষ কিংবা একজন পলিটিশিয়ান হিসেবে বলেন, একজন সাধারণ নিম্নমানের চিন্তাবিদ হিসাবে, দেশপ্রেমিক হিসাবে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে সাংগঠনিকভাবে যে দলটা বিগত 15 বছরে একদিনের জন্য কোনো অফিসে বসতে পারে না, যে দলটার সমস্ত অফিসগুলো তালাবদ্ধ এবং ধ্বংস করে দেওয়া হয়েছে, যে দলটা 3 জন লোক একসাথে একদিন এক জায়গায় বসতে পারে না, যেই দলের কোনো কমিউনিকেশন নাই, আজকে তারা এইভাবে কি আদর্শের ভিত্তিতে তারা আজকে একটা মিছিলের অনুমতি দিলে, একটা মিটিং এর অনুমতি দিলে, মৌমাছির মতো গিয়ে লক্ষ লক্ষ লোক সেখানে হাজির হয়। এই দলটার সাথে যদি বিএনপি একত্রিত হয়ে, আমি বলি 1918 সালের 30শে ডিসেম্বরের ইলেকশনের পরের দিন 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি যদি বিএনপি এবং জামাত, আমি মালেক ভাইকে বলছি, তখন তো আমি বিএনপি করতাম না, জানতাম না, তখন যদি এই দুটো দল একত্রিত হয়ে আন্দোলন করতো, 1 মাসের মধ্যেই সরকারের তখন পতন হতো। কেন পতন হতো? কেন তাদের মোরাল গ্রাউন্ড ছিল না, ক্ষমতা পরিচালনা করার কোনো মোরাল, তাদের কোনো গ্রাউন্ড ছিল না, সুতরাং তারা মোরালি খুব দুর্বল ছিল এবং আন্দোলনে সেই সরকারের পতন হতো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বিএনপিতে কিছু সংখ্যক লোক এমন ভাবে দুর্বৃত্তায়ন করেছে, তারা ঢুকে গেছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে তারা রয়্যাল এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট। তারা পলিসি মেকিং এ এমন ভাবে তারা করছে যাতে কোনোভাবেই, দেখুন এখন এই যে এই গত 15-20 দিনের ঘটনাই দেখেন, যখনই বলা হলো যে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে, তখন এই বামপন্থীরা, ওই যে শয়তানের দলগুলা, বামপন্থীরা বলো না তাইলে আমরা নেই। আরে বামপন্থী তোদের ভোট আছে কয়টা? তোদের ভোটও তোদের পাস না। হ্যাঁ, ওই যে শত্রু, এরা হলো, আপনাদেরকে বুঝতে হবে ইলিয়াস ভাই, আপনি অনেকদিন ধরে একজন সৎ সাংবাদিক, দুঃসাহসিক সাংবাদিক, অকুতভয় সাংবাদিক ছিলেন আপনি এই বাংলাদেশে। 21শে টিভিতে আমি 2 একটা টক শো করেছি এই সময়। তো সেই এই যে তারা, আপনি বলেন যে আজকে আপনি সেই যখনই শুনে যে জামাতের সাথে একত্রিত হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায় বামপন্থীদের, এরা হলো দেশের শত্রু। এবং মনে রাখবেন, যদি জামাত বিএনপি একত্রিত থাকে তাহলে এই দেশ কেউ কোনোদিন কারো সাধ্য নাই দেশকে। আপনি এবার চেপে যান হক ভাই, আপনি চেপে যান, কারণ আপনার বয়স 70 হয় নাই দেখে আমি এতটুকু অ্যালাউ করলাম আপনার বলতে। 70-এর বেশি হলে বলতে দিতাম না, তাহলে যুদ্ধ অপরাধের মামলা খেয়ে যাইতেন। ঠিক আছে, রিটা আপা, আপনার কাছে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কথা শুনতে চাই। সেটা হচ্ছে 16 ডিসেম্বর বাংলাদেশ কথিত স্বাধীনতা লাভ করলো, বিজয় দিবস। 10 জানুয়ারি পরের বছর শেখ মুজিব দেশে ফিরলেন।
জানুয়ারির 30 তারিখে গিয়ে জহির রায়হান গুম হলেন। তো 14 তারিখে যদি ধরেও নেই বুদ্ধিজীবী এই জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সার পাকিস্তানিদের দ্বারা গুম হয়েছিলেন বা আলবদর আল রাজাকারদের দ্বারা গুম হয়েছিলেন, জানুয়ারির 30 তারিখে জহির রায়হানকে কারা গুম করলো আপা? জি, একটা গুরুত্বপূর্ণ এবং এটা আসলে এটার অনেক লিড আছে। এই তথ্যগুলো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো এখন ইনসিডেন্টালি জহির রায়হান সাহেব কিন্তু আমার আব্বার যে বাসা ছিল তার প্রতিবেশী ছিলেন। শহীদুল্লাহ কায়সার সাহেব কিন্তু একজন প্রখ্যাত একজন বুদ্ধিজীবী ছিলেন, যিনি একটা পত্রিকা বের করতেন যেটা সম্পাদনা উনি করতেন। ওটার নাম ছিল উইকলি, মনে হচ্ছে এখন মনে করছে না, কিন্তু এটা একটা ওই ম্যাগাজিনটা সাপ্তাহিক বেরোতো। এটা খুবই একটা কি বলে খুব মানে যারা বিশেষ করে তথ্য সংগ্রহ বা অ্যানালিটিক্যাল মাইন্ড ছিল তারা এই ম্যাগাজিনটা পড়তো। এখানে আলমগীর কবির সাহেব যিনি ছিলেন যে একজন ফিল্ম মেকার, তিনিও কিন্তু এখানে সহ সম্পাদক ছিলেন এই পত্রিকাটার। এই নামটা আমি এই মুহূর্তে কেন জানি মনে করছে না, আমার মনে পড়লে কিন্তু। তো জহির রায়হান সাহেব নাকি একটা ফোন রিসিভ করেছিলেন যেখানে ওনাকে বলা হয়েছিল যে তার ভাই জীবিত আছে, তুমি যদি চাও তুমি ওনার সঙ্গে দেখা করতে পারো এবং তুমি এখনই তোমার আসতে হবে ঘন্টাখানেকের মধ্যে। সেখানে নাকি অনেকে বলে থাকে যে এখানে নাকি একজন আর্মি অফিসার তার একটা নাম পরিচয় দিয়েছিল। তো তার আগের একটা ঘটনা কিন্তু আপনাকে বলতে হবে। জহির রায়হান সাহেব কিন্তু দীর্ঘ 9 মাস কলকাতাতে ছিলেন এবং তিনি কিন্তু বসেছিলেন না। তিনি ওখানে নানান রকমের ডকুমেন্টারি মুভিজ বের করেছিলেন, যেমন একটা করেছিল স্টপ জেনোসাইড, এটা খুব নাম করেছিল। এটা কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় প্রচলিত হয়েছিল এবং এটার জন্য বাংলাদেশের প্রতি বিদেশিদের সমর্থন অনেক দিন বেড়ে গিয়েছিল। আমি জানি যে এখানে যারা উপস্থিত আছেন মালিক সাহেব এবং মালিক ভাই হয়তো, হক সাহেব এবং মালিক ভাই হয়তো আমাকে আউট। তো ওই যে এবং ওখানে উনি যেটা বলেছিলেন তার আগের দিন, ঠিক যেদিন ওনাকে ফোন করলো তার আগের দিন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে উনি বলেছিলেন যে আমার কাছে সমস্ত তথ্য আছে যে আওয়ামী লীগের যারা ওখানে নেতারা ছিলেন তারা ওখানে কি করেছেন। কেউ একজনও মুক্তিযুদ্ধের সঙ্গে জন্য কোনো কাজ করেনি, তারা কি করেছেন সেটার নাকি ডকুমেন্টারি এভিডেন্স ওনার কাছে ছিল এবং উনি কিছু হিন্ট দিয়েছিলেন যে তারা কি করেছে। তারা নাকি ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানে যেত, যেখানে সামাজিক অসামাজিক প্রতিষ্ঠানে নাকি তারা আনাগোনা করতো, যেটার প্রমাণ তার কাছে ছিল। এগুলো উনি তথ্যগুলো প্রকাশ করে দিয়েছিলেন। হয়তো সেই কারণে তাকে টার্গেট করা হয়। এবং আমরা শুনেছি তার স্ত্রী এবং তার ববিতাও একটা প্রেস কনফারেন্সে যে প্রখ্যাত যে চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন ববিতা, তিনিও বলেছিলেন এবং সুচন্দ্রাও বলেছিলেন, সুচন্দ্রা ওনার স্ত্রী ছিলেন দ্বিতীয় পক্ষে। তো ওনারা বলেছিলেন যে ওনাদের বলেছিল যে যার যেখানে তাকে ডাকছে সেখানে নাকি একজন ভারতীয় অফিসার উপস্থিত ছিলেন, তার নামও বলে দিয়েছিল। আমার এই মুহূর্তে থেকে নামটা মনে নেই। তো উনি যখন গেলেন তারপরে ওনাকে কিন্তু আর খুঁজে পাই। মূলত ব্যাপারটা হচ্ছে যে যেহেতু তিনি সেদিন ওখানে প্রেস কনফারেন্স করে বলেছিল যে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগে যারা ছিলেন বাংলাদেশে পাকিস্তানি নির্বাচিত এমপিরা যারা ছিল, আমি এটা বিশেষ উদ্দেশ্যমূলক ভাবে এটা বলছি, পাকিস্তানি নির্বাচিত এমপি তারা কিন্তু একটা ম্যান্ডেটেড কোনো সরকারের প্রতিনিধিত্ব করেন নাই। তো তারা তাদের যে কর্ম এবং অপকর্ম তিনি ডকুমেন্টেড করেছিলেন, এটা উনি প্রকাশ করে দিয়েছিলেন প্রেস কনফারেন্স করে। তো সেটাই তার আসলে কাল হয়েছিল, এই কারণেই তাকে গুম করে এবং তাকে হত্যা করা হয়। এটাই আমরা জানি আর কি, এটা প্রচলিত আছে এবং এটার যথেষ্ট প্রমাণও আছে। আপনারা চাইলে এটা তদন্তমূলক একটা অনুষ্ঠান করা যায় যেখানে প্রমাণগুলো একটা একটা করে নিয়ে আসা সম্ভব হবে। এটা হচ্ছে এক নম্বর। ইলিয়াস, আপনি কি আর কিছু বলবেন? আমার কয়েকটা রেফারেন্স আমি দিতে চাই। আমি যখন ওই যে 7টি প্রদেশের কথা বলছিলাম, এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি 14 ফেব্রুয়ারি এটা নিয়ে আমার একটু কোশ্চেন, যে আপনি যেটা বলছেন যে শহীদুল্লাহ কায়সারের যে পত্রিকার কথা বলছিলেন যে ডেইলি সংবাদ, না সংবাদ না, এটা উইকলি একটা ম্যাগাজিন ছিল। আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে আপনার শহীদুল্লাহ কায়সার কি পাকিস্তান বিরোধী মানুষ ছিলেন? মুনির চৌধুরী কি পাকিস্তান বিরোধী মানুষ ছিলেন? ওনারা সবাই, আমি বলি ওনারা সবাই প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাস করতেন এবং ভাসানী ন্যাপের সঙ্গে তাদের সংযোগ ছিল। আমি আপনাকে, আমার আব্বার সঙ্গে তারা খুবই ঘনিষ্ঠ ছিলেন। আমার আব্বা মুশিউর রহমান জাতি নিয়ে তার সঙ্গে ওনারা ব্যক্তিগতভাবে বিষয়ে ঘনিষ্ঠ ছিলেন। সেটাই তো। এখন আমার কথা হচ্ছে যে পাকিস্তানপন্থী মানুষকে কেন পাকিস্তান মারবে? না, এখানে তো তাই আমি বলছি এরা পাকিস্তানপন্থী ছিল না, প্রোগ্রেসিভ ছিল। যেহেতু ওনারা বাম রাজনীতি করতো, কিন্তু আমি মুক্তিযুদ্ধের কথা বলছি। একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইলিয়াস ভাই, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। সেটা হচ্ছে যে তখনকার রাজনৈতিক একটা পোলারাইজেশন ছিল। একদিকে ছিল সিনো আমেরিকা, আরেক দিকে ছিল ইন্দো সোভিয়েত।
মস্কো ইন্দো সোভিয়েত, হ্যাঁ, তো মস্কো মানে তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, ইন্দো সোভিয়েত বলা হতো। জি। দুটা লবি ছিল এবং দুটা প্রতিপক্ষ ছিল। এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা কিন্তু ক্যাশ করেছে এই যে দুইটা পোলারাইজেশন, যেটা দুইটা যে মুখ্য রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তারা কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব যুদ্ধ ছিল এটা পেছনে। তো এখন হয়েছে কি, ভাসানী ন্যাপ কাদের প্রতিনিধিত্ব করতো? ভাসানী ন্যাপ ভাবতো যে চায়না তাদের বড় বন্ধু, কিন্তু আওয়ামী লীগ কাদের বন্ধু ছিল? আওয়ামী লীগ ছিল ভারতের বন্ধু আগাগোড়া, এবং অনেক প্রমাণ আছে। সবসময় আওয়ামী লীগকে ভারতের বন্ধু হিসেবে দেখা হতো, ইন্দো সোভিয়েত ব্লকের বন্ধু হিসেবে। আর ভাসানী ন্যাপ ছিল ঠিক আমেরিকা বলা যাবে না, চীনের বন্ধু, এবং সেই কারণে চীনও আমেরিকার পক্ষে ছিল ভাসানী ন্যাপ। এই যে দ্বন্দ্ব এখানে হলো কি, ইন্ডিয়ান যারা সোভিয়েত ইউনিয়নের ইন্দো সোভিয়েতের গ্রুপের লোকরা ছিল, তারা এই চীনাপন্থী লোকদের টার্গেট করেছে। আমি বলি, এখন আপনি একটু জিজ্ঞেস করেছিলেন যে 71 সালে কি হয়েছিল। মৌলানা সাহেব একটা জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন। আমার আব্বা তো ন্যাচারালি মৌলানা সাহেব ছিলেন সিনিয়র নেতা, আমার বাবা ছিলেন সাধারণ সম্পাদক। তো উনি এই মানে কি বলবো, এই কর্মকাণ্ডগুলো ওনার দ্বারাই পরিচালিত হতো। তো আমার আব্বা এই যে একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করেছিলেন। এটা কিন্তু ওই যে হাসান ইমাম আছেন ফিল্মে, উনি তো মানে কালচারাল ফিল্মের একজন বিখ্যাত নাম করা ব্যক্তি। উনি কিন্তু তার বইয়ে লিখেছে যে জাতুনিয়া তখন ষড়যন্ত্র করছিল একটা জাতীয় সরকার গঠনের। সেটা কিন্তু রেফারেন্স হিসেবে আমি এটা বললাম, কারণ ওই টেবিলের মুখ থেকে সত্যি কথাটা অন্তত বেরিয়েছে। আমি চাচ্ছিলাম যে এটা আসুক। আপনার বাবা জাদু মিয়ার যে হত্যার বিষয়টা, মানে মারা যাওয়ার বিষয়, যেটাকে মানে আমরা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছি, আসলে এটার সাথেও কি কোনোভাবে ভারতের? অবশ্যই আমি একটা কথা বলি, আমার বাবার মৃত্যু যেই কারণে হয়েছে, একই কারণে জিয়াউর রহমান সাহেবের মৃত্যু হয়েছে, একই প্রকল্প। কারণ আমার বাবা এবং জিয়াউর রহমান, আমার বাবা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কাছে গিয়েছিলেন একটা প্রস্তাব নিয়ে যে এইভাবে যদি দেশ চলে। আমরা জানি, এবং হক সাহেব আপনি আমাকে বেয়ার মি আউট, যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আপনি 7ই নভেম্বরের পর থেকে আপনার 18টা অ্যাটেম্পট হয়েছিল জিয়াউর রহমানকে হত্যা করার বা তাকে ফেলে দেওয়ার জন্য। আমাকে বেয়ার আউট করবেন 18টা এবং শেষ টুটা হয়েছিল জাল এয়ারলাইন্স, জাপানিজ এয়ারলাইন্স একটা হাইজ্যাক করে নিয়ে আসছিল ঢাকা বিমানবন্দরে। এটা শেষ টু, এবং সেটা এয়ারফোর্স ইনভলভ ছিল। তো এগুলো সবকিছু বোঝা যায় অর্কেস্ট্রেটেড হয়েছিল। এখন 15ই আগস্টে যে শেখ মুজিব রেজিমের যে অভ্যুত্থান হলো, পড়ে গেল, তারপরে কি হলো, এই যে ইন্দো সোভিয়েত ব্লকটা কিন্তু তখন আবার হেরে গেল, আইসোলেটেড। 71-এ তারা জিতে গেছিল, জিতে গিয়ে যে কারণে চায়না 75 সাল পর্যন্ত বাংলাদেশকে রেকগনাইজ করে না, এবং আমেরিকাও কিন্তু একটা দূরত্ব রেখে চলেছে বাংলাদেশ, কারণ তারা প্রতিপক্ষের কবজে চলে গেছে বা তাদের কাছাকাছি চলে গেছে, তাদের নিয়ন্ত্রণে চলে গেছিল। তো এই জন্য যে গ্লোবাল পলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো সেই কারণে মশিউর রহমান কে আইডেন্টিফাই করা হতো একটা রাজনীতির সঙ্গে। মৌলানা সাহেবের মৃত্যু হলো 76-এ, তারপরে তো এই ফুটা হলো, হ্যাঁ 76 উনি মারা গেলেন, 75-এর পরে বেশি দিন উনি বাঁচেননি। তারপরে যখন এই ঘটনাগুলো হচ্ছে, এটা 77-এর দিকে এই ঘটনাগুলো হচ্ছিল, তখন আমার আব্বা একটা প্রস্তাব নিয়ে জিয়াউর রহমান সাহেবের কাছে গেলেন এবং বললো যে দেশটাকে আমাদের বাঁচাতে হবে, কারণ নাহলে একজন মিলিটারি সুবেদার, তখন উগান্ডায় ইদি আমিন বলে যে ভদ্রলোক, তিনি একজন মিলিটারি সুবেদার ছিলেন, কুয়ের মাধ্যমে এসে তিনি একটা বড়তা একটা এক্সাম্পল সৃষ্টি করেছিলেন মানুষের, যে তার বিরোধিতা করতে তার মাথা কেটে প্লেটে সাজিয়ে রেখে দিতেন, এরকম কথাবার্তা দেখা গেছে আর কি। তো সেইটার উদাহরণ নিয়ে আমার বাবা জিয়াউর রহমানের কাছে গেলেন এবং প্রস্তাব দিলেন যে একটা গণতন্ত্রের উত্তরণের একটা প্রক্রিয়া আমাদের চালু করতে হবে, না হলে এই ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পাবো না এবং দেশকে আবার ভারত তাদের কুক্ষিগত করে ফেলবে। তো সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে বিএনপি প্রক্রিয়াটা চালু হলো। বিএনপি কিন্তু হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একদিনই হয়নি। বিএনপি প্রথমে বিএনপি হলো সবাইকে সমমনা রাজনৈতিক দলগুলোকে ডাকে, 6টা রাজনৈতিক দল একসাথে হয়, তারা মিটিং করে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, তারপরে ফ্রন্ট তৈরি হয়, ফ্রন্টের থেকে ক্যান্ডিডেট নির্বাচিত করা হয় জিয়াউর রহমান সাহেবকে, এবং জিয়াউর রহমান সাহেব হলেন গিয়ে ক্যান্ডিডেট যখন হলেন তখন তাকে ওই ভাসানী ন্যাপ, আমার বাবা তখন ভাসানী ন্যাপের চেয়ারম্যান, বলেন না ভাসানীর মৃত্যুর পরে আমার বাবা সরি ইলিয়াস ভাই আপনি আনমিউট করে নেন, আপনার কথা শোনা যাচ্ছে না ইলিয়াস ভাই। দুঃখিত রিটা আপা, আমরা হ্যাঁ, আপনাকে কিছু শুনতে পাই নাই, প্লিজ আপনি ফোনে এসে গেছি জন্য যে আমি এসে গেছি। আবার শুনতে পাচ্ছেন? শেষ করবেন। জি শেষ করেন আপনি। এখন কি শুনতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমরা দেখছি, আপনি বলেন, আমরা শুনছি। জি বলেন। তখন হলো কি, ওই ভাসানী ন্যাপের যে ধানের শীষ প্রতীকটা ছিল, অনেকের প্রশ্ন আছে যে ধানের শীষ কোথা থেকে এলো। ভাসানী ন্যাপের প্রতীক তখন আমার আব্বা জিয়াউর রহমান সাহেবের হাতে উঠিয়ে দিয়ে
তখন উনি ওনাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, জাতীয়তাবাদী ফ্রন্টের তরফ থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেন। তো তারপরে কিন্তু প্রক্রিয়ায় আস্তে আস্তে ছটা দল এবং মালিক ভাই, আমরা আমরা আপনার কাছে, আপনি অনেক রাত পর্যন্ত জেগে আছেন, যদি এটা আপনাকে দিয়ে শেষ করবো মনে করছিলেন আপনি। এখন আমাদের এতক্ষণ আমরা অনেক ধরনের ষড়যন্ত্রের কথা শুনছিলাম, একটু বিজয়ের কথা শুনতে চাই। আর দর্শকদের আরেকটা বিজয়ের কথা জানিয়ে রাখি যে গতকালকে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ভারতকে হারিয়েছে, সেমিফাইনালে হারিয়েছে তারা। তো এটার জন্য বাংলাদেশ দলকে অবশ্যই শুভেচ্ছা। এবং কদিন আগে যে গোমূত্র বাহিনী আমাদেরকে খুব ট্রল করেছিল বিশ্বকাপে তারা ফাইনাল খেলা, তো এটাই প্রমাণ হলো যে ভারত তাদের মাটিতে তাদের মতো করে পিচ তৈরি করে তারপরে তাদের দলকে বিশাল আকারে বড় কিছু দেখানোর চেষ্টা করেছে। দেশের বাইরে গিয়ে তাদের অবস্থা কি হয় সেটা আমরা এবার এই এশিয়া কাপে দেখছি। যাক মালিক ভাই, আপনার কাছ থেকে আমরা একটু এরকম বিজয়ের কিছু একটা শুনতে চাই, যে সামনে যে অবস্থা, আন্দোলন মিলিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করে, সবাই উন্মুখ হয়ে আছে একটা বিজয়ের। আপনার প্রথম হচ্ছে যে বিজয় ইনশাল্লাহ নিশ্চিত আমাদের হবে, যেটা বলেছেন, রিতাপাও বলেছেন। আমি এখানে আমি আশাবাদী যে যে আল্লাহর কিন্তু গাইবী মদত আসবে আমাদের প্রতি। কারণ একটা জিনিস বলি যে গত 2 টার্মে প্রায় এই সরকারের যে লুটপাটে, যেটা আমি দেখলাম যে প্রায় $62 বিলিয়ন তারা পাচার করেছে দেশের বাইরে। এর মধ্যে হাসিনা, তার বোন রেহানা, তার মেয়ে পুতুল, তার ছেলে জয়, ববি এবং পুতুলের হাজবেন্ড। এবং আপনি রিসেন্টলি দেখবেন একটা আগামী 1 সপ্তাহের মধ্যেই, আমি যতটুকু আমি শুনেছি যে $14 বিলিয়ন জয় চুরি করেছে। এটার প্রেস কনফারেন্স হবে আপনার এই আমেরিকায়। এবং এটা যে জয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা কেন দিয়েছে জানেন? তার জেলে যেতে হবে। কারণ ডিপ্লোম্যাটদেরকে বিচার করা কোনো দেশ একটু ডিফিকাল্টিস। তো সেই কারণে তারা, আমরা যতটুকু শুনছি, এটা আমার শোনা কথা এবং আমি এটা বিশ্বাস করি। এবং এটার তথ্য কিন্তু আমার কাছে কিছু তথ্য আছে। এটা মালিক ভাই, উপদেষ্টার পদ থেকে তো সে এরই মধ্যে মানে ইস্তফা দিয়েছেন। দিয়েছে, কারণ তার তো বিচার হবে এবং সে জেলে যাবে। এই আগামী মাসেই তার জেল হবে এবং এটা আপনার আমেরিকাতেই মানি লন্ডারিং মামলা, সে জেলে যাবে ইনশাল্লাহ। এবং এটা আমাদের যে বিজয়, আমরা এটা একটা আমেরিকা একটা ভালো কাজ করছে। আমেরিকার আদালত যে তারা সত্যিকার অর্থে তারা মানে তার দেশের আইনকে তারা অত্যন্ত শ্রদ্ধাশীল, যে কারণে আপনার জয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা, এবং এটা নিউ ইয়র্ক টাইমস 2বারই কিন্তু 2টা ইয়েতে তারা হেডলাইন করেছে। আরেকটা যেটা মনে করি যে আজকে ইভেন যে হকবাই অবশ্য উনি সাবেক সেনাবাহিনী, কিন্তু এটা আমরা শুনছি যে যেমন আল জাজিরা যে বক্তব্যটা দিয়েছে যে সেনাবাহিনী ডিজিএফআই, এটা অনেক সময় তারা বিভিন্ন ভাবে এই শেখ হাসিনা এবং ভারতের রর সাথে তারা একসাথে আতাত করে তারা হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের সহযোগিতা করছে। এবং ডিজিএফআই যেমন এর আগে তারা বাংলাদেশের প্রধান বিচারপতিকে তারা, আমরা যেভাবে দেখলাম যে রিভলভার ঠেক দিয়ে দেশের বাইরে পাঠালো, রিজাইন করালো। আরেকটা ডিজিএফআই যেটা কয়েকটা ব্যাংকে, প্রায় ইসলামিক ব্যাংকগুলি প্রায় 6 থেকে 7টা বিভিন্ন ব্যাংকে তারা ওদেরকে রিজাইন করে এবং তাদের সেখানে তাদের মনোনীত লোকজনকে তারা সেখানে ডাইরেক্টর করেছেন ব্যাংকের। এইগুলি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো আমরা জেনেছি। আজকে তো আমি বলছি যে ডিজিএফআই শুধু একটা সংস্থা, বাট সেনাবাহিনীর যেটা, আমি এটা আবার আপনার সাথে একমত
যে আমরা খুবই শ্রদ্ধাশীল যে সেনাবাহিনীর ম্যাক্সিমাম তারা দেশপ্রেমিক, যেটা তাদের মুখের ভিতরে স্টিকার লাগানো হয়েছে এটাও সত্য। যে তাদেরকে এই যে যেমন বর্তমান সেনাবাহিনী প্রধান, ওনার কোনো বক্তব্য দেখলাম না। জেনারেল ওয়াকারের বক্তব্য আমরা সেই দিন দেখলাম। জেনারেল ওয়াকার হচ্ছে শেখ হাসিনার এই ফুফাতো বোনের হাজবেন্ড। তো এইভাবে তারা মানে দলীয়করণ প্রত্যেকটা জায়গায় করছেন। এবং যে বিশেষ করে পুলিশের আপনার আইজি চেয়েও আরো রেঞ্জার, যেটা আপনি মনিরের কথা বললেন, বা বর্তমান যে হারুন এবং আর একটা হিন্দু, কয়েকজন তারা মিলে এখন এরা আমাদের দলের নেতা কর্মীকে তারা মানে সেইখানে লক্ষ লক্ষ নেতা কর্মীকে তারা অ্যারেস্ট করছে, এবং অ্যারেস্ট করে রিমাইন্ডের নামে সবার কাছ থেকে টাকা পয়সা, তার বহু সোনা গয়না তারা এই ধরনের তারা লুটপাট করে তারা নিয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে তারা আমাদের অনেক বোনদেরকেও তারা বিভিন্ন ভাবে দর্শন করছে। এবং ছাত্রলীগ এবং যুবলীগ এটা একটা টেরোরিস্ট সংগঠন হয়ে গেছে। তাদের হাতে এই সরকার তারা অবৈধ অস্ত্র তুলে দিয়েছে। এর আগে আমরা শুনেছি বর্ডার দিয়ে ইলিগেলি অনেক অস্ত্র তারা আমদানি করেছে। এই অস্ত্র ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইভেন তাদের মহিলা লীগের কাছেও তারা অস্ত্র দিয়েছে, এবং সবার কাছে অস্ত্র। এখন আমাদের এই দেশটাকে এই সময় সেভ করা খুবই প্রয়োজন। কারণ আর ওদেরকে কোনোভাবেই আওয়ামী লীগকে, আমি বলবো সেনাবাহিনীকে, আমাদের হক ভাই যেটা বলেছেন আমিও তার সাথে একমত হয়ে বলবো যে প্লিজ সেনাবাহিনী আপনারা ওয়েক আপ হন, অন্তত দেশের মানুষের স্বার্থে আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন। কারণ আপনারা এই ভারত আমাদের দেশকে যখন নিয়ে যাবে তখন টু লেট হয়ে যাবে। যেমন আজকে সিকিম চাইলেও তারা ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আজকে হায়দ্রাবাদ সে আলাদা রাষ্ট্র ছিল, সেটা আবার কোনোদিন ফিরে আসবে না। এবং আপনারা দেখেন যে আজকে আমাদের দেশে বলতে গেলে 9% মুসলমানের দেশ। আমরা হেফাজতের ঘটনার পর থেকে আমরা মুসলমানরা অসহায় হয়ে গেছি। আজকে হিন্দুত্ববাদের উত্থান বাংলাদেশে। আমি মনে করব যে আমাদের এই যে নতুন মুক্তিযুদ্ধ, এটার আমাদের এই ফয়সালা রাজপথে করতে হবে। এবং আমার মনে হয় যে সাবেক সেনা কর্মকর্তা আপনারা যারা আছেন, আপনাদের কথা মানুষে এখনো বিশ্বাস করে, আপনাদের প্রতি এখনো মানুষের শ্রদ্ধা আছে। অন্ততপক্ষে এই যে পুলিশের প্রতি মানুষের ঘৃণা, এমন পুলিশ এই জগতে আমি কোনোদিন দেখি নাই যে ঘুষ না খাইতে। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী তারা কোনো সময় ঘুষ খায়নি, বা ওই ধরনের করাপশন। কিছু সংখ্যক উচ্চবিলাসী 2-1 সেনা কর্মকর্তা আছে, তাদের আত্মীয় স্বজন হয়তো কেউ এমপি, মন্ত্রী, এবং এই কারণে হয়তো তারা একটু ইনভলভ হয়ে গেছেন ইনডিরেক্টলি। বাট সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড, আমি মনে করি এটা আপনারা ফিরে আনা খুবই প্রয়োজন। এবং হাসিনাকে সরাইয়ে দেন। এই হাসিনা 1 বছর কি 2 বছর বাঁচবে ম্যাক্সিমাম। তার পিছনে আমাদের দেশের অর্থ ব্যবহার করার কোনো দরকার নেই, আমাদের সার্বভৌমত্ব বিক্রি করার দরকার নেই। আমাদের প্রধান এনিমি ইন্ডিয়া, এটা অপ্রিয় হলে সত্য। কারণ ইন্ডিয়া আমাদের, এটা শত্রুকে আপনি শত্রু বলতে হবে, চিহ্নিত করতে হবে। এখানে তুষামতির কোনো কারণ নাই। এই সংসার, এই যে আপনার এই যে আগলা মুমিন আরেকটা, আমি মনে করি যে আগলা মুমিনের মতো এই যে আমাদের দেশের শিক্ষিত সমাজকে তারা সে অপমান করছে, এই দেশের জনগণকে তারা অপমান করছে, এই দেশের ন্যাশনালিস্টদেরকে তারা অপমান করছে। আমি মনে করি যে এদের মতো লোকের বিচার বাংলার জমিনে হবে, এবং হাসিনার বিচারও হবে। এবং ভেরি সুন আমাদের নেতাকর্মী একটু ধৈর্য ধরতে হবে। ডু অর ডাই, আমাদের কোনো অপশন নাই। আমরা কিন্তু এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এই দেশের এই বিএনপি, এই সেনাবাহিনী অনেক কন্ট্রিবিউশন এই দেশের মুক্তিযুদ্ধে, এই যে অর্জন যেটা বলেছেন, এটা সেনাবাহিনী, তার সাথে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের জীবন দিয়েছে। আমাদের মা বোনেরা তারা সংগ্রাম হারিয়েছে, তারা এই দেশকে এনে দিয়েছে। এই দেশের গণতন্ত্র বা বহুদলীয় গণতন্ত্র যেভাবে দেশের পতাকা এনে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, যুদ্ধ করার মাধ্যমে, ঠিক একইভাবে বহুদলীয় গণতন্ত্র
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এনে দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। আজকে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস উঠিয়ে ফেলেছে। আজকে আজকে যেখানে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন কত সোজা সরল, উনি চাইলে প্রেসিডেন্ট হইতে পারতেন, একদলীয় শাসন করতে পারতেন, কিন্তু উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। আর আজকে সেই নেত্রী জেলের ভিতরে, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনার স্বাধীনতার ঘোষক এবং সেনাবাহিনীর প্রধান ওনার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে জোর করে বের করে দিয়ে দিল, এবং হাসিনা লন্ডনে এসে অট্ট হাসি দিয়ে বলে যে আমি একদিন আপনার ক্যান্টনমেন্টে ঢুকেছিলাম, আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছিল, আমি তাকে এবার ক্ষমতায় এসে তাকে ক্যান্টনমেন্ট থেকেই বের করে দিই। ভাই হাসিনা তো আরো অনেক কিছুই করবে, মানে আমি বলছি যে হাসিনা সব করতেই থাকবে, বিএনপি কি করবে এখন? এখন আমার বিএনপি নেতা কর্মী আমি মনে করি অব্যয়দের ডাইনামিক লিডারশিপ এবং আমাদের এই সিদ্ধান্ত, এটা ফয়সালা রাষ্ট্রপতি করতে হবে। এখন আমাদের আর কোনো অপশন নেই, গড়ে ওঠার কোনো সুযোগ নেই, এবং ইনশাল্লাহ আমাদের আন্দোলনকারী জনগণ বিএনপির পাশে আছে। জনগণ অত্যন্ত হরতাল সফল করছে। এই গুম খুনের পরেও আমাদের নেতাকর্মীরা 10 দিন 12 দিন বাসার বাইরে থেকে এসেও তারা এই যে গেরিলা পদ্ধতিতে হলেও তারা 20 জন 30 জন একসাথে হয়ে তারা সেইখানে অবরোধ করছেন, সাকসেসফুল করছেন, এবং বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করছেন। এবং আমি বিশ্বাস করি যে এইবার আমাদের নেতাও তো বলেছেন যে রাজপথে ফয়সালা হবে। এই নির্বাচন হবে না, এই নির্বাচন ইনশাল্লাহ দেশের জনগণ করতে দিবে না। এই নির্বাচন করলে বাংলাদেশ একটা ফেল স্টেট হয়ে যাবে। এখন আপনারা ইন্ডিয়া চান না আপনার বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে চান? কারণ এই সেকুলার নাস্তিকিজম থেকে আওয়ামী লীগ, একটা জিনিস আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ নম মুসলমান। আওয়ামী লীগ যারা করে দে আর আওয়ামী লীগ আলাদা একটা ধর্ম, তারা মুসলমানের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে। আমার এখানে অনেকে একটা সেম কমেন্ট আমি কিছুক্ষণ দেখছিলাম, সেটা হচ্ছে জামায়াত ইসলামের সাথে বিএনপির এখন এই যে সামনের যে আন্দোলন এখনো চলছে, মানে সরাসরি ঘোষণা দিয়ে শুরু করতে সমস্যাটা কোথায় হচ্ছে? এখানে যেটা হক ভাই অলরেডি ক্লিয়ার করেছেন। আমি পার্সোনালি আমার দেখেন আমাদের অনেক, আমি জামাতের সাথে আমি অনেক কাজ আমরা ইউনাইটেডলি করেছি। এখানে যেটা উনি বলেছেন যে রিজনটা হক ভাই অনেকটা বলেছেন, বাট আমি মনে করি যে আমাদের এখনো সময় আছে যে আমাদের যে এই যে কোনো পথই বলেন আপনারা একমত হইতে হবে, ঐক্যমতে পৌঁছতে হবে। এখন আর আমাদের দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। এখন আপনি বিএনপি, জামাত, আমাদের যতটা যুগপথে আন্দোলন যারা আছে বা অন্যান্য শরিক দল যারা আছেন, আমাদের সবাই ইউনাইট হয়ে এই মুষ্টিটা ঠিক করতে হবে, এবং হাসিনা এবং ইন্ডিয়ার সেই আপনার গাড়ে পাঞ্চ মেরে তাদেরকে একবারে গ্রাউন্ডে করতে হবে, এবং এই দেশটাকে উদ্ধার করতে হবে। আর কোনো চয়েস নাই এখানে, আর কোনো ধরনের অবস্থান নাই, দ্বিতীয় কোনো বিকল্প নাই। ইয়েস, আমাদের নেতাও তো বলছেন যে আমরা ইনশাল্লাহ সরকার বিএনপি গঠন করলে যারা ইভেন যুগপৎ আন্দোলনে আছে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব। এতে বুঝেন না, ইঙ্গিতটা ক্লিয়ার। আমরা এখানে স্পষ্ট বক্তব্য আমাদের লিডারের, সেখানে আপনার যতজন যুগপৎ আন্দোলন ইনক্লুডিং এখানে জামাতও, কারণ জামাতের বিষয়টা অলরেডি, জামাতকে যারা এখন বিএনপির জোটে আছে বা যুগপৎ আন্দোলনে আছে, এরকম অনেকেই জামাতকে না নেওয়ার জন্য অনেক পরামর্শ দিচ্ছে। যারা পরামর্শ দিচ্ছে, মানে বিএনপির পরে এই জোটে যারা ছিল, 20 দলীয় জোট বা 21 দলীয় জোটে যারা ছিল, জামাতের পরে জামাতের একটা ওয়ার্ডের যে কজন মেম্বার আছে, অতজন মেম্বার ওই রাজনৈতিক দলগুলোর কাদের আছে সব মিলিয়ে একটারও তো নাই। তো তাদের কথা শুনে কেন জামাতে ইসলামকে, রিতাপাজি আপনি যোগ করতে পারেন, কেন জামাতকে বিএনপির রিতাপা বলবেন, আর আমার মনে হয় হক ভাইও ফাইনালি বলে দিবেন। আমি শুধু এই কথাটা বলবো, আমি অন্যান্য দলকেও আমরা খাটো করব না, কিন্তু আমরা আমাদের সাথে যে 20 দলীয় জোট আছে তাদেরকে আমরা খাটো করব না, তারা সহ। এবং আমি মনে করি যে জামাতের এখন তো অলরেডি সরকার নিবন্ধন বাতিল করে দিয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, কিন্তু এখন তাদের প্রতি অনেক ইনজাস্টিস এই ইন্ডিয়ানরা তারা করেছে।
হাসিনা এই যে ইন্ডিয়ান এজেন্ট হিসাবে এটা করেছে। তা আমি মনে করি যে এখন আমাদের হক ভাইদের যে আমাদের লিডার যেটা বলেছেন তারেক রহমান, যে আমরা সবাইকে নিয়েই আন্দোলন করতে চাই। এবং আমি মনে করি যে আজকে আমাদের যারা হাসিনা বিরোধী, হাসিনার পতন আমরা দেখতে চাই, এই মুহূর্ত থেকে আমরা মনের দিক থেকে, আমরা ইমানের দিক থেকে আমরা এক হয়ে যাব ইনশাল্লাহ। এক হয়ে গিয়ে এই হাসিনার পতন আমরা নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা সব দল আমরা গড়ে ফিরবো না, এটা আমিও শপথ নিতে চাই, আমরা শপথ নিতে চাই। এটা আবার কি কিছু বলছিলেন? জি জি, আমি একটু বলতে চাচ্ছিলাম জামাতের প্রসঙ্গে। সরি, আমি একটু বন্ধ করে দিই, কারণ আমার মোবাইলটা একটু সমস্যা করছিল, যার জন্য আমি ইয়েতে আমার কম্পিউটার চলে গেছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি অনেকদিন আগের একটা কথা বলি, প্রায় এটা হচ্ছে 2001 বা 2 সালের কথা বলছিলাম। একটা আমরা জানি যে হক সাহেব আমাকে হয়তো হি মে বেয়ার মি আউট, সেটা হচ্ছে যে আপনার কতগুলো সংগঠন তৈরি করা হয়, ফরেন মিনিস্টার এবং প্রাক্তন সেনাপ্রধান, সেনা কর্মকর্তাদের নিয়ে একটা প্রতিষ্ঠান করা, যারা রিকমেন্ড করে ভারতীয় সরকারকে কি কি করতে হবে, এবং সেখানে অনেক সময় রয়ের প্রাক্তন অফিসাররা সংযুক্ত থাকে। তো সেরকম একটা রিপোর্ট, আমি একটা খুব ক্লাসিফাইড একটা রিপোর্ট আমি হঠাৎ করে পেয়ে গেছিলাম। সেই রিপোর্টে কি ছিল জানেন? সেখানে বাংলাদেশ সম্পর্কে রিপোর্টটা ছিল, এবং সেখানে বলা ছিল যে কোনো ক্রমেই বিএনপি এবং জামাতকে এক হতে দেয়া যাবে না। যদি হয় তাহলে এ দেশে ভারতের কোনো আধিপত্য থাকবে না, বা ভারত যে আধিপত্যবাদী যে প্রয়াসগুলো নিয়েছেন সেগুলো একটা বাস্তবায়ন হওয়া সম্ভব না। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারা সরাসরি ভাবে মানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব করেছিল যে তোমরা ভারতে বাদ দিয়ে রাজনীতি করো, তাহলে আমরা তোমাদের সঙ্গে সহযোগিতা করবো। এরকম প্রস্তাব দেওয়ার মতন ঔদ্ধত্য পর্যন্ত ভারত একটা বিদেশের সরকার দেখিয়ে থাকে আমাদের ব্যাপারে। তো দেখেন জামাতের কারণ, ওই যে কারণ হিসেবে রিপোর্টে ছিল যে স্ট্রিট পাওয়ার, রাস্তায় যে যুদ্ধ করবার যে সক্ষমতা, সেটা শুধুমাত্র জামাতের আছে। এই কারণ হচ্ছে জামাতের বা শিবিরের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু খুব ডেডিকেটেড, তাদের টাকা পয়সা দিয়ে অন্য কোনো প্রলোভন দিয়ে সহজে বিচ্যুত করা যায় না। এরকম একটা রিপোর্টের মধ্যে কিন্তু এই তথ্যগুলো দেওয়া ছিল। তো আমি এটা জাস্ট উল্লেখ করতে চাইলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ধরেন আপনি বিএনপির একজন নেত্রী, আপনি বিএনপির সংসদ সদস্য নির্বাচন করেছেন, আপনাদের ফোরামে কি এই ধরনের কোনো আলোচনা হয়? এই যেমন আমি একজনের নাম ধরেই বলি, আমি এটা মালিক ভাই বা এটা আপনারা বলছেন, আমি বলছি আর কি, যে এই যে টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, তাকে আমি মনে করি সে একজন ভারতীয় চর। শুধু ভারতীয় চর না, সে একজন আওয়ামী লীগেরও চর। তার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ সেলিমের পরিবারের সাথে তার পরিবারের একটা বিয়ের সম্বন্ধ হয়েছে, আপনারা জানেন। এই মুহূর্তে যখন কিনা দেশের এই ক্রাইসিস, তাকে তখন ভারত ওই দেশে নিয়ে গিয়েছে, ভারতে গিয়ে তিনি এখন 5 স্টার হোটেলে থাকছেন। মানে এই ধরনের লোক কি আপনাদের দলে বেশি বিপজ্জনক মনে করেন, নাকি ভারতকে আপনারা বেশি বিপজ্জনক জামাতকে বেশি বিপজ্জনক মনে করেন? কিংবা প্রশ্নটা যদি আরেকটু উল্টিয়ে করি, জামাত কি আপনাদের বেশি বন্ধু, নাকি টুকুদের মতো বিএনপিতে যারা আছে তারা আপনাদের বন্ধু? কাদেরকে বন্ধু মনে করেন আপনারা? বন্ধুর ব্যাপার না, এখানে হচ্ছে টুকু সাহেব হচ্ছেন আমাদের সর্বোচ্চ যে কমিটি আছে সেটা সদস্য। তো উইথ ডিউজ রেসপেক্ট টু হিম, তাকে নিয়ে নানান রকম সমালোচনা আছে, তবে এই মুহূর্তে কিন্তু উনি ভারতে নাই। উনি ভারতে গিয়েছিলেন, এবং উনি এখন, আমি যতটা শুনেছি, অবশ্য বলা ঠিক কিনা এই পাবলিক ফোরামে, হয়তো না বলাই ভালো, উনি ভারতে নাই, এতটুকু আপনাকে বলছি। তো হ্যাঁ, এখন এটা ওনাকে নিয়ে নানান রকমের সমালোচনা আছে, এরকম অনেক রকম অ্যালিগেশনও আছে। সেটার আমি আসলে আমার অবস্থান থেকে সেটা ক্লিয়ার করবার বা সেটা সম্পর্কে কোনো মন্তব্য করার আমার মনে হয় যে আমি করতে পারি না। আমার ব্যক্তিগত কিছু ধারণা আছে, কিন্তু এখানে নাই বা বললাম। আমরা অন্য প্রসঙ্গগুলো নিয়ে